ওকে, তাহলে একটু খাতা নিয়ে নোট করেন, আমরা 2-3 মিনিটের মধ্যে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট লিখে ফেলি। এক নজর, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। দেখেন এর জাস্ট দুইটা অংশ আমাদেরকে একটু বুঝতে হয়। হ্যাঁ, একটা অংশ হচ্ছে এই পাশে হচ্ছে পজিটিভ ক্লজ থাকে, আর এই পাশে হচ্ছে এর আরেকটা অংশ থাকে। দেখেন এন্ড এর আগে এই পাশে যদি পজিটিভ ক্লজ থাকে, খেয়াল করেন এন্ড এর আগে যদি পজিটিভ ক্লজ থাকে তাহলে এই পাশে আমরা কি কি ইউজ করতে পারি? সো, টু অথবা অলসো। কি কি ইউজ করতে পারি? এই যে এখনো অনেকেই জয়েন করতেছেন, আমি তো এমনি 10 মিনিট পরে আপনাদের ক্লাস শুরু করলাম, তাহলে আপনারা আরো 10 মিনিট লেট। আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে মেসেজ করেন। আচ্ছা দেখেন, তাহলে যে জিনিসটা বোঝাচ্ছিলাম যে এন্ড এর আগে যদি আমাদের পজিটিভ সেন্টেন্স হয় বা পজিটিভ ক্লজ হয়, দেখেন পজিটিভ ক্লজের আরেকটা নাম আছে, এটার নাম আরেকটা হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ। অ্যাফার্মেটিভ ক্লজ। তাহলে এন্ড এর আগে যদি আমাদের পজিটিভ ক্লজ বা অ্যাফার্মেটিভ ক্লজ থাকে তাহলে এন্ড এর পরে আমাদের সো, টু অথবা অলসো ইউজ করতে হয়। কি ইউজ করতে হয় বলেন তো? সো, টু অথবা অলসো ইউজ করতে হয় আমাদের। হ্যাঁ, আচ্ছা এরও একটা নিয়ম আছে, নিয়মটা কি দেখেন একটু বোঝাই দিই। যে সো যদি আমি ইউজ করি তাহলে প্যাটার্নটা হচ্ছে এরকম, সো তারপরে আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। ভাই লেখাগুলো না একটু বড় করে লিখলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, বড় করে লিখবো। আচ্ছা ঠিক আছে, বড় করে লিখবো। আপনারা একটু স্ক্রিন টেনে নিলেও কিন্তু দেখতে পাবেন। দেখেন অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ, সো আমাদের মধ্যে ভাই কিন্তু জুম হচ্ছে না। বুঝেনি কি আমার কথা শোনা যাচ্ছে না এরকম? তাহলে আমি দেখি একটু জোরে বলতেছি। জুম করতে পারছি না এই আপনার ভাই, নেটওয়ার্ক, স্ক্রিন তো আপনার কথা আমার এই পর্যন্ত পৌঁছাচ্ছে না, একটু দেখেন বুঝতে পারবেন। আই থিংক দেখেন এন্ড এর আগে যদি আমাদের পজিটিভ সেন্টেন্স থাকে, এন্ড এর আগে যদি আমাদের কি থাকে? পজিটিভ সেন্টেন্স বা পজিটিভ ক্লজ থাকে, তাহলে এন্ড এর পরে খেয়াল করেন এন্ড এর আগে আমাদের যদি পজিটিভ ক্লজ থাকে তাহলে এন্ড এর পরে আমরা কি কি ইউজ করতে পারবো? সো, টু অথবা অলসো, এই তিনটা ইউজ করতে পারবো। ভালো করে খেয়াল করেন যে এন্ড এর আগে আমাদের যদি পজিটিভ ক্লজ থাকে, পজিটিভ ক্লজ মানে কি? হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো বাক্যাংশ যদি থাকে তাহলে আমরা সো, টু অথবা অলসো ইউজ করব। কিন্তু যদি দেখেন এখানে আমাদের কিভাবে ইউজ করতে হবে? সোর পরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব অথবা মডাল ভার্ব ইউজ করতে হবে, মডাল ভার্ব। তারপরে আমাদের কি ইউজ করতে হবে? সাবজেক্ট ইউজ করতে হবে। ভালো করে একটু বুঝতে দেখেন তো যে সোর পরে অক্সিলিয়ারি অবলিক মডাল ভার্ব, তারপরে আমাদের কি ইউজ করতে হবে? সাবজেক্ট ইউজ করতে হবে। একটু ভালো করে মনে রাখেন যে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে এন্ড এর আগে আমাদের যদি পজিটিভ ক্লজ থাকে তাহলে কি করব? আমরা সোর অথবা অলসো ইউজ করব। সেক্ষেত্রে দেখেন সোর পরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব ইউজ করতে হবে, এরপরে সাবজেক্ট ইউজ করতে হবে। দেখেন এখানে যে ক্লজটা থাকবে এই ক্লজে অবশ্যই একটা ভার্ব থাকবে। যদি ওয়েন থাকে তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে কি বলেন তো? ডিড। এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব। আচ্ছা যদি এখানে শুড গো থাকে তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে কি বলেন তো? এই অংশে যদি শুড গো থাকে, দেখেন এই অংশে যদি শুড গো থাকে তাহলে আমাদের এখানে এই যে এখানে মডাল ইউজ করতে হবে, এখানে শুড ইউজ করতে হবে। এখানে ক্যান কুড মে মাইট থাকলে এখানেও ক্যান কুড মে মাইট ইউজ করতে হবে। আচ্ছা এখানে যদি এম ইজ আর থাকে, এম ইজ আর এরপরে ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ তাহলে দেখেন এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমাদের ওখানেও এম ইজ আর ইউজ করতে হবে, এম ইজ না হয় আর। আমরা প্র্যাকটিস করলে বুঝে যাবো। হ্যাঁ দেখেন এখানে যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে। হ্যাঁ, যে এখানে সাবজেক্ট যদি হি থাকে তাহলে ইজ হবে, যদি দে থাকে তাহলে আর হবে, যদি আই থাকে তাহলে এখানে এম হবে। তাহলে একটু বোঝার চেষ্টা করি। দেখেন তাহলে সো রুলস আমরা বুঝলাম, সো আগে বসবে, তারপরে অক্সিলারি অথবা মডাল ভার্ব, তারপরে সাবজেক্ট। আচ্ছা যদি আমরা টু অথবা অলসো ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব? দেখেন আগে আমরা সাবজেক্ট দিব, তারপরে একই নিয়ম এই এস আই এল আই, দেখেন অক্সিলারি অবলিক মডাল,
মডেল ভার্ব, এরপরে আমরা কি দিব, টু অথবা অলসো দিব, টু অথবা কি দিব, অলসো দিব। তাহলে দুইটা নিয়মে আমরা জেনে ফেললাম যে আগে যদি আমরা সো দিই, আচ্ছা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আগে যদি আমরা সো দিই তাহলে আমরা কি করব, সোর পরে আমাদের অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব বসাবো। দেখেন আগে আমাকে সই দিতে হবে, এন্ড এর পরে হ্যাঁ আমাদের সই বসাতে হবে, তারপরে সোর পরে কি বসাবো, ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, কিন্তু হ্যাঁ অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, এরপরে আমরা সাবজেক্ট বসাবো। আচ্ছা যদি আমরা টু অথবা অলসো ইউজ করি তাহলে এন্ড এর পরে আগে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বসাবো, তারপরে আমাদের টু অথবা অলসো বসাবো। তাহলে আমরা একটা প্র্যাকটিস করি এখান থেকে, দেখি তো বোর্ডে যে আপনারা বুঝতে পারেন কিনা। আচ্ছা দেখেন আমি যদি লিখি যে হি টুক ম্যাথমেটিক্স, আপনাদের অনেকে আজকে বই সলভ করতে যে একটা দুটো কোশ্চেনে প্রবলেম হয়েছে, অনেকেই টিচার বলে দিয়েছেন আমাকে দেখলাম। হি টুক ম্যাথমেটিক্স এন্ড হি টুকস ম্যাথমেটিক্স এন্ড সো দিয়ে যদি আমি লিখি তাহলে আমাকে লিখতে হবে সো ডিড আই, সো ডিড আই, অথবা আই ডিড টু অথবা অলসো, আই ডিড টু অথবা অলসো, যে কোনো একটা ইউজ করতে হবে। ঠিক আছে, এদিকে একটু বোঝার চেষ্টা করেন যে কি বললাম আমি, যে এন্ড এর আগে এখানে কি আছে বলেন তো, টুক আছে। আচ্ছা যদি আমাদের এখানে টেক্সট থাকতো তাহলে কি করতাম, একজন বলেন তো, যদি আমাদের এখানে টেক্সট থাকতো তাহলে আমরা কি করতাম, একজন একটু বলেন। দেখেন এই অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা ভার্সিটিতে কোশ্চেন হয়। হ্যাঁ মুস্তাফিজুর রহমান বলতে যাচ্ছেন, একজন একজন একটু বলার চেষ্টা করেন। ভাইয়া দাস হতো, হ্যাঁ বলেন। ভাইয়া দাস হতো। হ্যাঁ ইথি বলতে চাচ্ছেন। জি ভাইয়া দাস হতো, ট্যাক্স বলে। আচ্ছা হ্যাঁ বলেন। তাহলে দেখেন এখানে টেক্সট যদি হতো তাহলে এখানে এখানে কি হতো, তাহলে দাস। আমাদের সো ডু আই, অথবা আই ডু টু অথবা অলসো। এখানে আমরা ডু কেন দিতাম, কারণ দেখেন আই এর পরে কিন্তু ডাজ হয় না, এর পরে হয় ডু। হ্যাঁ সো আমাদের এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এর অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। তাহলে এর অক্সিলারি ভার্ব যদি ডু অথবা ডাজ হয়, আমাদের এখানে অক্সিলারি ভার্ব ইউজ করার কথা বলছে। সো সো ডু আই, অথবা আই ডু টু অথবা অলসো। এটা আমরা একটু বুঝে নিলাম। তাহলে আরো একজন আমাকে বলবে, আমি এই রুলসটা মুছে দিব, এই নিয়মটা মুছে দিব, এরপরে একটা আমরা উদাহরণ দিব। ভাইয়া একটা জিনিস একটু বোঝার ছিল। বলেন। ভাইয়া ওই যে সো ডু আই বা হলো আই ডু টু, এটা যদি দুইটার একটা মানে কি, যেটা দুইটাই যদি অপশনে থাকে তাহলে কোনটা দিব? শোনেন যদি এইরকম থাকে, খেয়াল করেন যে সো সাপোজ এই যে সো ডিড আই, অথবা আই ডিড অলসো, অথবা আই ডিড টু। এখন আপনার কোশ্চেন বলেন যে এই তিনটার মধ্যে যদি তিনটাই অপশনে থাকে তাহলে তো তিনটাই কারেক্ট হয়। এখন আপনার কোশ্চেন বলেন। ভাইয়া যে কোনো দুইটা যদি আসে, যদি যে কোনো দুইটা যদি থাকে তাহলে কি করব? এখানে সোর প্রভাবটা বেশি। হ্যাঁ তবে দুইটাই আসবে না, এটা এটা কখনো হবে না। যদি দুইটাই আসে তাহলে এখানে অবশ্যই সোর প্রভাবটা বেশি। হ্যাঁ এরকম আসবে না। আবার যদি এরকম আসে আই ডিড অলসো অথবা আই ডিড টু, এই দুটোর মধ্যে যদি দুটোই অপশনে থাকে তাহলে দুইটাই কারেক্ট, আই ডিড অলসো ইউজ করতে পারবেন অথবা আই ডিড টু ইউজ করতে পারবেন। আচ্ছা এবং আপনার শেষে যদি a প্লাস বি থাকে, এই দুইটাই তো হবে, তাহলে a প্লাস বি থাকলে a প্লাস বি দিয়ে দিবেন। আপনাদের কনফিউশন রাখবেন না এরকম, হয় আপনার সো ডিড আই দিবেন, অথবা আই ডিড অলসো, অথবা আই ডিড টু, যে কোনো একটা দিবেন, সঠিক অপশন যে কোনো একটা দিবেন। হ্যাঁ তবে যদি এই দুটোর মধ্যে কনফিউশন হয় বা সো আর এই টুর মধ্যে কনফিউশন হয়, আমার মনে হয় সোটা দিয়ে বেটার। ঠিক আছে, অথবা প্রথমে যেটা থাকে সেটা দেওয়া বেটার। আচ্ছা। ওকে আচ্ছা তাহলে আমি একটা লিখি, দেখি আহ আমি বললাম দে প্লেস দে প্লেস ফুটবল, দে প্লেস ফুটবল এন্ড একজন একটু এই তিনটায় বের করেন তো, এখানে এখানে তিনটায় বের করেন তো একজন, যে এটা আই দিয়ে মনে করেন এখানে আই হবে সাবজেক্ট, সেই হিসেবে আপনি বের করেন তো কি হবে। অথবা আমরা হি বললাম হি দিয়ে বের করেন, যে হি এখানে সাবজেক্ট, আপনি হি দিয়ে বের করেন এই তিনটা।
একজন, আপনাদের মধ্যে একজন এখানে হি দিয়ে মেক করেন, একজন পারবেন না? সো সরি, এখানে হবে সো হি ডাজ ইট, বা সো প্লে হবে, সো হি, সরি ভাই, সো ডাজ হবে ভাই এখানে, হি ডাজ, দেখেন, এখানে সো হি যেহেতু ডাজ, তারপরে শুধু গিয়ে এইটাই ঝামেলা হয় আপনাদের, এই জন্য শিখাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে ঝামেলা হয় এখানে। দেখেন ডাজ হি হবে না? এখানে তো হি প্লেস হবে না, দে পরে তো কখনো প্লেস হয় না, হ্যাঁ দে প্লে হবে। আচ্ছা, দে প্লে, এখন দে প্লে ফুটবল এন্ড, দেখেন এখানে আমি যদি বলি সো, তাহলে সো ডাজ হি, সো ডাজ হি, অথবা হি ডাজ টু, অথবা হি ডাজ অলসো, এরকম হবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে যে এরকম যে হি শুড, হি শুড প্লে ফুটবল, হি শুড প্লে ফুটবল। আচ্ছা, এন্ড এখানে যদি আমি সাবজেক্ট ধরি আই, তাহলে এখানে কি বলতে হবে দেখেন, সো শুড, সো শুড আই, অথবা আই শুড, আই শুড টু, অথবা আই শুড অলসো। দেখেন তো বুঝতে পারেন কি, দেখেন তো বুঝতে পারেন কি? জি ভাইয়া। দেখেন যে কোনো একটা প্যাটার্নে আপনাকে করতে হবে। দেখেন এখানে কখনো যদি এম ইজ আর আসে, আচ্ছা যদি এরকম আসে দে আর প্লেইং, দে আর প্লেইং বা দে ওয়াজ প্লেইং, তখন আপনি কি করবেন দেখেন, একই নিয়ম, এখানে এম ইজ আর প্রসঙ্গ এসছে না, তাহলে এখানেও এম ইজ আর এর প্রসঙ্গ আসবে। আমি যদি হি দিয়ে করি তাহলে আপনাকে বলতে হবে সো, তাহলে সো ইজ হি, সো ইজ হি, অথবা হি ইজ অলসো, অথবা টু। তাই ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, এখানে যদি অ্যামিটার থাকে তাহলে ওখানেও অ্যামিটার ইউজ করবেন। আচ্ছা, এখানে যদি শুড থাকে, ক্যান কুড বি মাইট থাকে, তাহলে অবশ্যই ওখানে মডেল ইউজ করবেন। এখানে যদি ওয়াজ ওয়্যার থাকে ওখানেও ওয়াজ ওয়্যার ইউজ করবেন। কিন্তু ওয়াজ ইউজ করবেন নাকি ওয়্যার ইউজ করবেন এটা ডিফাইন করবে কি এখানকার সাবজেক্ট। হ্যাঁ, তবে এখানে আপনি অক্সিলারি ভার্ব, হ্যাঁ, বা বি ভার্ব বা আপনি মডেল ভার্ব ইউজ করতে পারবেন এখানে। হ্যাঁ, আচ্ছা। এখন আমার মনে হয় যে অ্যাফার্মেটিভ আর পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা ক্লজের ক্ষেত্রে আপনাদের প্রবলেম নেই। এখন আমরা দেখি যদি নেগেটিভ ক্লজ আসে সেক্ষেত্রে আমরা কি করব। হ্যাঁ, নেগেটিভ এগ্রিমেন্টে আমরা দেখব, আমরা এতক্ষণ দেখলাম কোন এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ বা পজিটিভ এগ্রিমেন্ট। এখন আমরা একটু নেগেটিভ এগ্রিমেন্টটা একটু দেখে ফেলি, নেগেটিভ এগ্রিমেন্টটা একটু দেখে ফেলি, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এক্সারসাইজ করব, এরপরে আমরা এক্সারসাইজ করব। হ্যাঁ, আজকে কিছু নতুন নতুন জিনিস দেখাবো আপনাদের, যেগুলো আপনাদের খুব বেশি প্রবলেম হয়। যেমন কন্ডিশনাল থেকে আপনাদের বিউপিতে একটা কোশ্চেন আসবে মাস্ট। হ্যাঁ, এরকম যে কন্ডিশনাল থেকে আমি বিগত বছরগুলোর কোশ্চেন দেখলাম, আমার কাছে 3টা কোশ্চেন ব্যাংক আছে, আমি দেখলাম যে ভাইয়া, কোশ্চেন ভাইয়া আসে। একজন অ্যাপ্রুভ করতে বলতেছে গ্রুপে। এখন কেন অ্যাপ্রুভ করবো বলেন তো? এখন কি অ্যাপ্রুভ করা যায়? হ্যাঁ, আমি তো এমনি 10 মিনিট আপনাদের পরে শুরু করেছি। আচ্ছা, দেখেন এই কোথায় ছিলাম, কোথায় ছিলাম? আমরা নেগেটিভ এগ্রিমেন্টটা লিখবো, নেগেটিভ এগ্রিমেন্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনাদের ভুল কোন জায়গায় হয় আমি ধরাই দিব। নেগেটিভ এগ্রিমেন্ট দেখেন, আপনাদের একটা ভুল বরাবরই হয়, সেটা কি জানেন? আপনারা পজিটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টই জাজমেন্ট না করে আপনারা অপশন থেকে জাজমেন্ট করেন। অপশন থেকে জাজমেন্ট করলে দেখা যাচ্ছে দুটো অপশন দুটো সঠিক দেওয়া, তখন আপনাদের ভুল হয়ে যাবে। প্রথমটা থেকে আপনি মেনে দিচ্ছেন তাহলে ভুল হতে পারে। দেখেন নেগেটিভ এগ্রিমেন্টে আপনাদের মনে রাখতে হবে যে এন্ড এর আগে, এই এন্ড এর আগে, এন্ড এর আগে আপনাদের নেগেটিভ ক্লজ থাকবে। কি থাকবে বলেন তো? নেগেটিভ ক্লজ। আচ্ছা, নেগেটিভ ক্লজে কি কি থাকে? নেগেটিভ ক্লজে কি কি থাকে? নেগেটিভ ক্লজে কি কি থাকে? নেগেটিভ ক্লজে এখানে নট থাকতে পারে, নেভার থাকতে পারে, কোন না বোধক বাক্যাংশ, না বোধক বাক্যাংশ থাকবে, না বোধক বাক্যাংশ থাকবে, এখানে না বোধক কোনো কিছু থাকবে। হ্যাঁ, এরকম। আচ্ছা, এরপরে এন্ড এর পরে আমাদের আইদার আর নাইদার ইউজ করতে হবে, আইদার অবলিক নাইদার, আইদার অবলিক নাইদার। দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে যদি আমরা নাইদার ইউজ করি তাহলে কখনো নট ইউজ করব না, কারণ নাইদার নিজেই হচ্ছে নেগেটিভ। আর যদি আইদার ইউজ করি তাহলে অবশ্যই এর সাথে আমাদের কি ইউজ করতে হবে? নট ইউজ করতে হবে। দেখেন তাহলে এখানে সিকোয়েন্সটা এরকম, আগে সাবজেক্ট বসে, আগে সাবজেক্ট বসে তারপরে কি বসবে? অক্সিলারি ভার্ব। ওই একই নিয়ম, এই যে অক্সিলারি ভার্ব অথবা একে আমরা বি ভার্বও বলে থাকি, বি
বিভাগ বিভাগ বলতে কি আনজার ওয়াজ হ্যাঁ অক্সিলারি ভার্ব বলতে আরো অনেক কিছু চলে আসে হ্যাভ হ্যাজ থাকলেও সমস্যা নেই আর হ্যাড থাকলেও সমস্যা নেই দেখেন তাহলে এরপরে আমাদের একটা নট ইউজ করতে হবে এনটি ইউজ করতে হবে এই কি ইউজ করতে হবে দেখেন এনটি ইউজ করতে হবে নট এরপরে আমরা আইদার নিউ লিখবো নাকি নাইদার লিখবো বলেন তো কারণ যেহেতু আমাদের নট এখানে দিচ্ছি তাহলে আমরা আমরা আর কি দেব না বলেন তো নাইদার দিব না নাইদার দেব না। আর যদি নাইদার ইউজ করি তাহলে আমাদের নাইদার প্রথমে ইউজ করতে হবে কি ইউজ করতে হবে প্রথমে ইউজ করতে হবে তাহলে নাইদার এরপরে আমাদের অক্সিলারি ভার্ব বা বিভাগ অক্সিলারি ভার্ব অথবা আপনি বলতে পারেন যে এখানে বি ভার্ব বসতে পারেন অথবা বলতে পারেন যে মডাল ভার্ব বসতে পারে কি বসতে পারে মডাল ভার্ব বসতে পারে হ্যাঁ এরপরে আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে এরপরে কি ইউজ করতে হবে সাবজেক্ট ইউজ করতে হবে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এন্ড এর আগে যদি আমাদের নেগেটিভ ক্লজ থাকে তাহলে এই পাশে আমাদের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করে আইদার ইউজ করতে হবে আর যদি নাইদার ইউজ করি দেখেন এই অ্যাফার্মেটিভ নেগেটিভ আর্গুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ রুলস হ্যাঁ সো এই যে এখনো জয়েন করতেছে তো বেনিফিট আচ্ছা দেখেন তাহলে সাবজেক্টের পরে এখানে আমরা কি দিব নট দিব অক্সিলারি ভার্বের সাথে তারপরে আইদার আইদার দিলে হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দিব তারপরে আমরা সাবজেক্ট দিব ঠিক আছে আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন রয়েছে অ্যাফার্মেটিভ নেগেটিভ আর্গুমেন্ট থেকে হ্যাঁ আচ্ছা আজকের কোশ্চেনে আমরা আমি দেখবো যে কে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় এবং বরাবরই তো দেখি যারা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে কারা কারা থাকে এটা আমি বরাবরই একটু চেক করি ইভেন সবার মার্কে আমি চেক করার চেষ্টা করি যে যারা আমার ব্যাচে আছে অবভিয়াসলি আমি তাদের মার্কগুলো দেখি যে কি অবস্থা তাদের সো আমাদেরকে অবশ্যই ভালো করতে হবে অবশ্যই ভালো করতে হবে হ্যাঁ আচ্ছা কোথায় ছিলাম আমরা দেখেন তাহলে না বোধক বা ব্র্যান্ডের আগে না বোধক থাকলে আইডেন্টিফাই ইউজ করতে হয় আচ্ছা একটা কোশ্চেন তাহলে একটা एग्जांपल আমরা একটু লিখে ফেলি তাহলে দেখি আমি যদি বলি যে they should not play the game and তাহলে এখানে আমাদের আগে আছে কি বলেন তো এন্ড এর আগে নেগেটিভ ক্লজ আছে এন্ড এর আগে কি আছে বলেন নেগেটিভ ক্লজ আছে তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারি যদি আমি লিখি তাহলে আই ওই পাশে শুড আছে তাহলে শুড আই শুডেন্ট আইদার অথবা নাইদার ইউজ করলে এখন কি বলেন তো যদি নাইদার ইউজ করি তাহলে কিভাবে ইউজ করব আমি তো বললাম যে আই শুডেন্ট নাইদার হ্যাঁ নাইদার শুড আই কারণ নাইদার তো নিজেই নেগেটিভ সো নাইদার এর পরে এখানে আমাদের আর নেগেটিভ ইউজ করার দরকার নেই নাইদার নিজেই নেগেটিভ সো আমাদের এখানে নট ইউজ করার আর কোনো দরকার নেই বুঝা গেল আচ্ছা তাহলে এটা তো খুবই ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন ভাই এখানে সবসময় আমরা ভাই সিঙ্গুলার ভার্ব দিয়ে করতেছি আই আমরা কি এখানে উই দিয়ে করতে পারি হ্যাঁ এখানে যদি আপনি উই দেন তাহলে তো এখানে আর শুডের ক্ষেত্রে কোনো সেন্স নাই উই দেন হি দেন শি দেন যা ইচ্ছা দেন কিন্তু এখানে ইউজ করেন ওইটা আর ওখানে ইউজ করেন না এটা হচ্ছে এখানে হি ইউজ করলে এখানে শি ইউজ করেন এখানে দে ইউজ করলে এখানে আই ইউজ করেন উই ইউজ করেন ওকে ভাই থ্যাংক ইউ যে তাদের উচিত না গেমটা খেলা এবং আমারও উচিত না এটা বোঝাচ্ছে ভাইয়া অপশনে যদি দুইটা থাকে তাহলে কি করব অপশনে এরকম থাকবে না যে আইও থাকবে উইও থাকবে সবগুলোই সঠিক অপশন থাকবে এরকম থাকবে না ঠিক আছে এরকম থাকবে না যদি থাকে তাহলে কোশ্চেনটা ভাবতে হবে আপনি করছেন আপনি করলে থাকবে আর নইলে থাকবে না কারণ তারা তো অনেক কিছু বুঝে শুনেই কোশ্চেন করে যারা কোশ্চেন করে তাহলে আমরা তো একটু দেখলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ আর্গুমেন্ট এখানে আমাদের আর কোনো সমস্যা নেই এবার আমরা আচ্ছা কিন্তু আমরা কি এখনই আগে একটু এক্সারসাইজ দেখবো আচ্ছা আগে একটু এক্সারসাইজ দেখবেন তো এইখানে কয়েকটা এক্সারসাইজ দেখবেন আচ্ছা বলেন তো দেখেন তো দেখা যাচ্ছে কিনা স্ক্রিন দেখা যাচ্ছে নাকি বোর্ড দেখা যাচ্ছে জি ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা স্ক্রিন যদি দেখা যায় তাহলে প্রথম কোশ্চেনটার অ্যানসার বলেন তো
যে she will wear a costume to the party and dash। দেখেন আমি বলে আমি এখানে কোশ্চেনটা দিয়েছি, হ্যাঁ, যে আপনাদের এইসব জায়গায় প্রবলেম হতে পারে। তাহলে এইটার অ্যান্সার কিন্তু আমাদের ডিও নিয়ে যাবে, ডিও নিয়ে যাবে। কি নিয়ে যাবে বলেন তো? ডিও নিয়ে যাবে, ডিও নিয়ে যাবে। কেন? দেখেন এন্ড এর আগে খেয়াল করেন, এখানে এন্ড এর আগে পজিটিভ সেন্টেন্স, তাহলে আমাদের সো টু অথবা অলসো যে কোনো একটা ইউজ করতে হবে। সো প্রথমটার অ্যান্সার আমাদের বি বা ডি, হ্যাঁ, যে সো উইল উই অথবা উই উইল অলসো। পরেরটা দেখেন যে ওয়েন্ট আছে, তাহলে নিশ্চয়ই একটা ডিড আসবে, অক্সিলারি ভার্ব ডি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডি। সো আমাদের এটা ভুল কেন? সো ডিড আই হলো ঠিক ছিল। আচ্ছা, এখানে এ নাম্বারটা কি ঠিক আছে? না, উল্টে গেছে। এই অপশনটা যখন মানে তৈরি করছিল তখন প্রচন্ড ঝড় হচ্ছিল, যার কারণে পুরোটা উল্টে গেছে নাকি। আচ্ছা, এখানে দেখেন, এখানে এখানে একটা আরেকটা কি দিতে হবে জানেন? এখানে একটা ট্রু দিতে হবে, এই দেখেন। তাহলে এটা ঠিক থাকছে যে উই ডিড টু, হ্যাঁ এটা ঠিক থাকছে। তাহলে আমাদের এইটা হবে, কারণ ওপাশে এন্ড এর আগে পজিটিভ সেন্টেন্স আছে। তারপরে ভাই আমি এখানে তো বোধ দেখতে পাচ্ছি, হ্যাঁ বলেন, আমি তো বোধ দেখতে পাচ্ছি, এখন প্রশ্নটা তো দেখতে পাচ্ছি না ভাইয়া। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না? না। আপনার দেখা কাছে যাচ্ছে তো ভাই। বই থাকলে বই বের করেন। জি ভাইয়া বই আছে। আচ্ছা, বই থাকলে বই বের করেন। আচ্ছা, সো দেখেন, অথবা এক্সাম শিট 8 থাকলে এক্সাম শিট 8 বের করেন। আচ্ছা, বলছে ক্যালিফোর্নিয়া রিলাইজ, তাহলে ক্যালিফোর্নিয়া রিলাইজ যদি বলে, দেখেন যারা বোর্ড দেখতে পাচ্ছেন তাদেরকে এখানে বলি যে দেখেন রিলাইজ আছে, কি আছে? আর ই এল আই ই এস, রিলাইজ আছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে নিশ্চয়ই ওপাশে ডু ডাজ ইউজ করতে হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু ডাজ ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখি তাহলে। নাকি? তাহলে দেখেন এন্ড এর আগে আমাদের হচ্ছে রিলাইজ আছে, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো আমাদের ডু ডাজ ইউজ করতে হবে। সো আমাদের অ্যানসার হচ্ছে সো ডাজ ফ্লোরিডা। আগে সো, তারপরে ডাজ, তারপরে ফ্লোরিডা। ফ্লোরিডা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাদের হবে সো ডাজ ফ্লোরিডা। তারপরে কোথায় ছিলাম? এই আঁকিবুকি করছেন কে? আঁকাচ্ছেন কে? হ্যাঁ, তো থেমে থাকা যায় না ক্লাসে। আচ্ছা, নেপচুন an extremely cold planet and dash, তাহলে আমাদের অ্যামিজার আছে, পরেও অ্যামিজার হবে, তাহলে সো ইজ ইউরেনাস। তাহলে এইগুলো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স এগুলো আমরা পাই। সো আমার মনে হয় না এগুলো দেখার দরকার আছে। এরপরে আরো যদি কিছু এখান থেকে দেখি, দেখেন নেগেটিভ সেন্টেন্স থেকে যদি আমরা কিছু দেখতে চাই, তাহলে দেখেন তো এখানে এন্ড এর আগে নেগেটিভ সেন্টেন্স আছে না? এই দেখেন উই ক্যান নট স্টাডি, আমরা যদি বলি উই, যার উপর দেখতে পাচ্ছেন দেখেন উই ক্যান নট স্টাডি, উই ক্যান নট স্টাডি। আর যারা আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তারা ওখান থেকে দেখেন। তাহলে দেখেন প্রথমে আছে ক্যান নট, তাহলে এন্ড এর আগে নট আছে, তাহলে এন্ড এর আগে নট থাকলে আইদার নাইদার ইউজ করতে হবে। এখন আমার অপশনে দেখেন একটা প্রথম অপশনটাই আছে যে নাইদারের সাথে নট আছে, তাহলে এটা নিয়ে যাবে না, কারণ নাইদার নিজেই নেগেটিভ। আমার কথা ভালো করে শুনেন। আচ্ছা, তারপরে বি নম্বরে উল্টো পাল্টা দিয়ে আছে, আমাদের নাইদার দিয়ে তারপরে ভার্ব দেয়া লাগবে, অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব, তারপরে সাবজেক্ট। উল্টো পাল্টা দিলে তো হবে না। একটা অপশন আছে এরকম যে দে, আচ্ছা দে ক্যান নট আইদার, অবশ্যই এটা হবে। কেন হবে? কারণ দে তারপরে হচ্ছে ক্যান, মানে মডেল ওয়ার্ড, মডেল ভার্ব, মডেল ভার্বের সাথে নট, তারপরে দিয়েছে আইদার। তাহলে তো ঠিকই আছে। যে আমি কি বললাম যে প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে মডেল ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে নট, তারপরে আইদার, এটা ঠিক আছে। আচ্ছা, ডি নাম্বার কি হয়েছে? ডি নাম্বারটা উল্টে গেছে। এই অপশনটা যখন তৈরি করছিল কি তখনও ঝড় হচ্ছিল, যার কারণে পুরোটাই উল্টে গেছে, তারা হবে না। আচ্ছা, তাহলে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট দেখে বললাম। দেখি আজকে পরীক্ষায় কয়জন করে। ক্লাসে তো একরকম করায় আর ভাই এক্সামে দেয় আর কি। হ্যাঁ, তারপরে একটু বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন আশা করি যে হ্যাঁ এক্সামে বুঝতে পারবেন। আচ্ছা, তবে দেখবো আজকে 30টা কোশ্চেন করেছি, কয়টা বলেন তো? 30টা। যারা পড়াশোনা করেন না তাদের 10 পড়াই কষ্ট হয়ে যাবে, যারা একটু পড়াশোনা করেন তাদের 15 পাওয়া কষ্ট হয়ে যাবে, যারা অনেক বেশি পড়াশোনা করেন তাদের 20 পাওয়া কষ্ট হয়ে যাবে। এটা একটু মাথায়। হ্যাঁ, তবে মানে বাকি ভার্বটা কিছু নেই, এই যে সাবজেক্টিভ ভার্ব, পজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, পপুলার ভার্ব,
তারপরে আরো অনেক ভার্ব আছে না, স্ট্যাটিক ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, এসব কিচ্ছু আমি দিই খুব সহজ ভাষায় কোশ্চেন করেছি, কিন্তু হচ্ছে আপনার একবারে জেনারেল ভার্ব থেকে কোশ্চেন করেছি। তারপরে কি স্পেলিং, সহজ সহজ স্পেলিং দেওয়ার চেষ্টা করেছি, আর তারপরেও মনে হয় আপনাদের ভুল হয়ে যেতে পারে, এই ধরনের কোশ্চেন করেছি। আচ্ছা, তাহলে আমরা একটু কন্ডিশনাল দেখবো। এই এখন কি বোর্ড দেখা যাচ্ছে? দেখেন তো, বোর্ড দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? একজন বললেই হয়। আচ্ছা, ভাইয়া সঙ্গীরে একটু অ্যাপ্রুভ করেন, ওর নেটওয়ার্কের সমস্যার কারণে এমনিতে বের হয়ে গেছে। আপনার সঙ্গে নাকি এটা? হ্যাঁ, আমার সঙ্গী। আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে approve করে দিয়েছি। আচ্ছা, দেখেন এখানে খেয়াল করেন, আমরা কন্ডিশনাল সেন্টেন্স একটু দেখবো। শুধু যে ইফ দেখবো তাই নয়, আমরা কয়েকটা কন্ডিশনাল দেখবো। আচ্ছা, কি কি কন্ডিশনাল দেখা যায় একটু দেখেন, তাহলে আমরা আগে লিখতে ফেলি দেই এবং এর ব্যতিক্রম গুলো দেখে ফেলবো। ইফ আছে, তারপরে কি আছে বলেন তো? আনলেস আছে, তারপরে কি এই যে সো দ্যাট এর একটা ঝামেলা আছে আপনাদের, তারপরে টিল আনটিল এর ঝামেলা আছে, টিল আনটিল, টিল বানালে দুটো এর, আনটিল বানালে কিন্তু একটাই। আচ্ছা, তারপরে কি বলেন তো, আরো আরো আছে না কন্ডিশনাল? ইফ, আনলেস ও অ্যাজ ইফ আর অ্যাজ দো। আচ্ছা, তারপরে হচ্ছে কি উইশ, তারপরে হচ্ছে হোপ, তারপরে আছে কি উইশ, হোপ, তারপরে আছে সিন। আচ্ছা, আপনাদের কি আর মনে পড়ে যে এইগুলোর ক্ষেত্রে একটু কন্ডিশনাল দেখা যায়? ভাইয়া হ্যাঁ বলেন মুসলিমা। বোর্ড দেখতে পাচ্ছি না। আরে বোর্ড দেখতে পাচ্ছি, মহিলা বোর্ড দেখতে পাচ্ছি, এটা কোনো কথা হলো? এই, আপনি আবার ঢোকেন, আপনি বের হয়ে যে আবার ঢোকেন। সবাই বোর্ড দেখতে পাচ্ছে, আপনি বোর্ড দেখতে পাচ্ছেন, ওনারা ধরে পিটান তো। ভাইয়া ভাইয়া আমার একটু তো বড়- অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, দেখেন এদিকে তাকান, এই ইফ, আনলেস, সো দ্যাট, টিল আনটিল, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, হোপ আর সিন্স। তাহলে ভাইয়া একটু বড় বড় করে লিখলে ভালো হতো। বুঝিনি? একটু বড় বড় করে লিখলে ভালো হতো। হ্যাঁ, জাস্ট এটা তো আমি এমনি লিখলাম, আপনাদের ইউজ করা মানে যখন আমি সেন্টেন্স লিখবো তখন বড় করে লিখবো, হ্যাঁ এগুলো সব বড় করে লিখতে পড়ে থাকে তখন। এই দেখেন ইফ, তারপরে হচ্ছে আনলেস, তারপরে সো দ্যাট, আপনারা স্কিপ টেনে নেন, তারপরে দেখেন টি, আনটিল, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, হোপ, তারপরে সিন্স। আর কোন কন্ডিশনাল আপনাদের মনে থাকলে বলেন। আর কোন কন্ডিশনাল আপনাদের মনে থাকলে বলেন, তাহলে কন্ডিশনালের অনেক কিছু শেষ করে দিই। এস দু স্যার, এস দু একটা আছে। অ্যাজদো লিখেছি, অ্যাজদো লেখা হয়েছে, তারপরে দেখেন এর ব্যতিক্রম রুলসও বলে দেবো কোন থেকে ভুল হয়। হুপ উইশ, হোপ-উইশও লিখেছি, তারপরে বিকজ অফ বা আচ্ছা সার্চও তো ব্যবহার করা যায় এখানে। আপনাদের বইয়ের বাইরে মনে হয় নেই। আচ্ছা, আপনি একজন লিখতে বললেন বিকজ আর বিকজ অফ লিখলাম, বিকজ আর বিকজ অফ, কপিং এর শীট গুলোতে অর্ধেক নেই, বিকজ আর বিকজ অফ। আরেকটা কি বললেন জানি? আচ্ছা, তাহলে দেখেন এর নিয়মগুলো একটু দেখাই দিই নাকি? শুনেন, ইফ এর কয়টা কন্ডিশন আছে? চারটা কন্ডিশন আছে। এই ইফ চারটা কন্ডিশনে থাকতে পারে। আচ্ছা, দেখেন ইফ কয়টা কন্ডিশনে থাকতে পারে? চারটা কন্ডিশনে থাকতে পারে।
তাহলে এই চারটা কন্ডিশন একটু আমরা বোঝার চেষ্টা করি। সেটা কি কি দেখেন, ইফ বেস একটা কন্ডিশনে থাকতে পারে, এক হচ্ছে জিরো কন্ডিশনে থাকে। এখন জিরো কন্ডিশনে সব সময় থাকতে পারবে না। দেখেন ইফ কখন কখন থাকতে পারে, যদি বৈজ্ঞানিক সত্য হয়, চিরন্তন সত্য হয়, তখন থাকতে পারে। তাহলে একটু দেখি বৈজ্ঞানিক সত্য কেমন। যেমন ইফ জিরো কন্ডিশনাল হলে ইফ প্লাস প্রেজেন্ট হয়। তার মানে একটা ক্লজ যদি এপাশে প্রেজেন্ট থাকে, মানে প্রেজেন্টেই থাকবে, অপর পাশে প্রেজেন্টে থাকবে। আচ্ছা, তাহলে জিরো কন্ডিশনালের ভিত্তি কি? এক পাশ যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অপর পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। তবে কখনো যদি এখানকার অপশনে গ্রামার মিস্টেক থাকে, তাহলে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারটাও নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তবে দুইটাই অপশনে থাকলে কি করবেন, যদি একটা চুজ করতে বলে তাহলে ই প্লাস প্রেজেন্ট, কোন ক্ষেত্রে? বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, আমি যদি বলি ইফ ইউ হিট ওয়াটার at 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে বলেন তো? ইট বয়েল, এটা বয়েল হয়ে যাবে, এটা বাষ্প হয়ে উড়ে যাবে। আচ্ছা, আমি যদি বলি ইফ ওয়াটার ফ্রিজেস, যদি ওয়াটারকে ফ্রিজ করা হয় তাহলে কি হয় বলেন? বিকামস সলিড, ইট বিকামস সলিড। আচ্ছা, যদি ওয়াটারকে ফ্রিজ করেন এটা শক্ত হয়ে যায় না? এটা শক্ত হয়ে যায়। তাহলে আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম সেটা একটু বোঝার চেষ্টা করেন, যে ইফের একটা অংশ যদি প্রেজেন্ট হয়, তাহলে আরেকটা অংশ প্রেজেন্ট হবে কখন? যখন জিরো কন্ডিশনাল হবে, বৈজ্ঞানিক সত্য হবে, হ্যাঁ, বা চিরন্তন সত্য হবে, কখনো যদি এখানে আসে, বা কোনো অভ্যাসগত ঘটনা যদি হয় সেক্ষেত্রে হয়। তাহলে জিরো কন্ডিশনাল কোথায় হয় আমরা জেনে গেলাম। আচ্ছা, তবে কখনো যদি এখানে দেখেন অপশন এখানে তৈরি করে, দ্বিতীয় অংশে অপশন তৈরি করে, কখনো যদি এখানে থাকে ইট বিকাম সলিড আর ইট উইল বিকাম সলিড, তাহলে কোনটা নেবেন বলেন তো? একজন বলেন, একজন। এরকম অপশন আসে, ইট বিকাম সলিড আর ইট উইল বিকাম সলিড। একজন বলেন, একজন। আবু বকর বলেন, বকর ক্লাসে আছেন? শরীফুল বলবেন? জি, বলেন। হয় প্রথমটা। ইট বিকাম সলিড আর ইট উইল বিকাম সলিড, তাহলে কোনটা হবে? প্রথমটা। প্রথমটা কেন হবে? ইটের পরে বিকাম হয়? না, ওখানে তো আমি তো এইটাই তো আপনারা করেন ভুল, আপনাদের ধরে পিটানো উচিত। আমি বলেছি কি একটা অপশন দেখেন, এখানে বৈজ্ঞানিক সত্য আছে। একটা বলেছি ইট বিকাম সলিড, বিকাম বলেছি, বিকাম। দেখা ভুল হয়েছে। আর দেখেন ইট উইল বিকাম সলিড, এটা বলেছি দেখেন। আচ্ছা, আপনাদের এটা আরেকটু এখন দেখি বোঝা যায় কিনা। এখন দেখা যাচ্ছে? দেখেন, বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাবে। ক্লিয়ার না দেখা যাবে কারণ নেই। এইদিকে দেখেন, আমি কি বলছি যে ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকাম সলিড আর ইট উইল বিকাম সলিড। দেখেন এখানে একটা গ্রামারের ভুল আছে কি জানেন? ইটের পরে বিকামস হয়, ইটের পরে কি হয়? বিকামস হয়, কিন্তু এটা দেয়নি। তাহলে ওয়াটারকে ফ্রিজ করলে এটা সলিড হবে, সেটাও হয়। কিন্তু দেখেন এখানে যদি বিকামস দেয় তাহলে এটা ঠিক, এটাও ঠিক। যদি দুইটা অপশনে থাকে তাহলে নিব ইট বিকামস সলিড। কেস আছে, এই যে পুরো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নেই, একবার সঠিক আছে। কিন্তু এখানে যদি এসটা না দেয় তাহলে এটা ব্যাকরণগত ভুল হয়ে যায়। এটা ব্যাকরণগত ভুল হয়ে যায়, কারণ ইটের পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বের সাথে এস বাই এস যোগ করলে ভার্বটা সিঙ্গুলার হয়, যেমন ইট ইজ, ইট ওয়াজ, এরকম হয়। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, ইট উইল বিকাম সলিড নিব নাকি ইট বিকাম সলিড? এটা তো গ্রামারের ভুল, তাহলে এটা ব্যাকরণিক ভুল, এটা নেওয়া যাবে না। তাহলে আমরা এটা নেব, ইট উইল বিকাম সলিড। যদি এখানে গ্রামারের কোনো ভুল থাকে তাহলে অবশ্যই এটা লিখব আমরা। যেমন ব্যারাস্টোফেলের একটা কোশ্চেনে আছে ইট উইল বয়েল এন্ড এসকেপ, তাহলে হবে মানে এরকম ছিল যে বি নাম্বার অপশনে এরকম ছিল ইট ইট বিকাম সরি ইট বয়েল এন্ড এসকেপ। এখন তো ইট বয়েল এন্ড এসকেপ নিতে পারবে না, ইট বয়েলস এন্ড এসকেপস থাকলে ঠিক ছিল। সেক্ষেত্রে অপশনের উত্তর নিয়েছিল ইট উইল বয়েল এন্ড এসকেপ, এরকম ছিল।
তো এটা একটু মাথায় রাখবেন যে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক আপনাকে দিতে পারে, আপনাকে চেক করতে পারে, ঠিক আছে, ভুল হয়ে যাবে আপনাদের। আচ্ছা, তাহলে ফার্স্ট কন্ডিশনাল দেখি, এটা আমাদের 30 সেকেন্ড লাগবে না। আমরা সবাই জানি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হয়। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস কি হয় বলেন তো? ফিউচার হয়। তাহলে আমি যদি বলি ইফ ইফ মিতা কামস হিয়ার, তাহলে ইফ এর প্রথম কন্ডিশনাল কি? হ্যাঁ, যে ইফ মিতা কামস হিয়ার, যারা যারা জানেন না তারা অবশ্যই লিখবেন। ইফ মিতা কামস হিয়ার, তাহলে ইফ এর এক পাশ আছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। কি আছে বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হবে কি এটা? এই একবারে কিন্তু আমরা এক্সারসাইজ দেখব, কন্ডিশনালের বিভিন্ন কন্ডিশনালের লিস্ট এক্সারসাইজ আসবে। হ্যাঁ, ক্লাস যারা মনে করতেছেন অনেক বেশি হবে তা নয়, কারণ আমি জানি আপনাদের আজকে পরীক্ষা আছে। তো পরীক্ষা তো অবশ্যই ভালো করে দিবেন, অনেকে পড়তেছেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই ক্লাসটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, ইফ মিতা কামস হিয়ার, হ্যাঁ, আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার। খেয়াল করেন, তাহলে দেখেন ইফের একটা পাশ আমাদের প্রেজেন্ট হলে আর একটা পাশ হবে ফিউচার, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে কি? ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিটকে আমাদের কি লিখতে হবে? ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে, ফিউচার ইনডিফিনিট দিলে শ্যাল উইল দিবেন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন বা ভার্ব ওয়ান দিবেন, শেষ। তাহলে ইফ শি কামস হিয়ার আই উইল গো দেয়ার, ইফ মিতা কামস হিয়ার আই উইল গো দেয়ার। এক পাশে প্রেজেন্ট, এটা এক পাশে প্রেজেন্ট, তাহলে এক পাশে ফিউচার। আচ্ছা, যদি এটা হলো ফার্স্ট কন্ডিশন বলা আমাদের ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন হলে কি হয়? সেকেন্ড কন্ডিশন হলে এক পাশে যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে ইফ পিতা কেম হিয়ার, যদি এখানে কি হয়? কেম হিয়ার, তাহলে হবে হচ্ছে আই উড গো দেয়ার, আই উড গো দেয়ার। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে আই উড গো দেয়ার, আই উড গো দেয়ার হবে কেন? দেখেন এর পাশে আছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এর পাশে হবে উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান, উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি থার্ড কন্ডিশনাল, তাহলে এর পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এর পাশে হয় পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তাহলে আমি যদি বলি ইফ মিতা হ্যাড কাম, দেখেন কাম হবে কিন্তু, কাম কেম কাম, এটা ভিত্তি কিন্তু, হ্যাঁ ভিত্তি। আচ্ছা, ইফ মিতা হ্যাড কাম হিয়ার, তাহলে এখানে কি হতো বলেন তো? আই উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিত্তি। একজন বলেন তো এখানে কি হবে? ইফ মিতা হ্যাড কাম হিয়ার, এই কে বলবেন? অন্তর আছেন ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা, আপনি বলেন ইফ মিতা হ্যাড কাম হিয়ার কি হবে? I could have. I would have gone there, I would have gone there হবে এরকম। তাহলে would have might have প্লাস v3 হবে। তাহলে এক পাশে যদি হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, তাহলে আরেক পাশে কি হবে? would have might have প্লাস verb 3 হবে, would have might have প্লাস verb 3 হবে। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে if ক্লজে আপনাদের কোনো সমস্যা থাকলে বলতে পারেন, if ক্লজে কারো সমস্যা থাকলে বলতে হবে, মানে ইফ কন্ডিশনালে, সরি ইফ কন্ডিশনালে কোনো সমস্যা থাকলে আপনাদের বলতে হবে। কোনো সমস্যা নেই ইফে। আচ্ছা, আমরা আনলেস দেখব, আনলেস আমাদের ভুল না। ভাইয়া সেকেন্ড কন্ডিশনালটা আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল একটু বোঝাই দিই, শুনেন। সেকেন্ড কন্ডিশনালে আরেকটু বোঝারও আছে, কারণ আরেকটু বোঝারও আছে। দেখেন ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দা পোর। একটু দেখেন এখানে আরেকটু বোঝার আছে যে, দেখেন খেয়াল করেন এর পাশে যদি আমাদের দেখেন আয়ের পরে কখনো ওয়াস হবে না, এখানে ওয়ার হবে। শুনেন, সেকেন্ড কন্ডিশনাল মানে আনরিয়াল পাস্ট। দেখে যাচ্ছে এখানে আমি বলছি আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিবদের সহযোগিতা করতাম বা সাহায্য করতাম, কিন্তু আমি তো রাজা না। আমি যদি পাখি হতাম আমি আকাশে উঠতাম, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ, আচ্ছা, আমি যদি পাখির ডানা হতে পারতাম, আই উইশ আই হ্যাড এ উইংস অফ এ বার্ড। আছে উইং উইশের সময় মতো ওইটা। এখন দেখেন তাহলে এই পাশে সব সময় ওয়্যার হবে, যেহেতু আনরিয়াল তো এখানে ওয়াস হবে না, ওয়্যার হবে। আর এই পাশে উড মাইট এর পরে ভার্ব ওয়ান হবে, মানে স্বাভাবিক ক্ষেত্রে উড ইউজ হয় বেশি, তাহলে উডের পরে ভার্ব ওয়ান হবে। আচ্ছা, আরেকটা বলেছিলাম না যে থার্ড কন্ডিশনাল, সেটা কি বলছিলাম? ইফ, খেয়াল করেন আমি যদি এখানে বলতাম যে, আমি কি বললাম একটু আগে? ইফ মিতা হ্যাড কাম হিয়ার,
come here, I would have gone there. এখানে এখানে এই ইফটা তুলে দিয়ে এই হ্যাডটাকে আগে আনা যায়, তাহলে এই থার্ড কন্ডিশনাল তৈরি হয়ে যায়। এই ইফটাকে তুলে দিয়ে হ্যাডটাকে আগে এনে দিলেও কিন্তু ওপাশে কি হবে বলেন তো, would have might have প্লাস ডিগ্রি হবে। খেয়াল করবেন যে এখানে যদি আমি হ্যাড দিই এবং এখানে সাবজেক্টের পরে যদি ডিগ্রি আসে, তাহলেও কিন্তু ওই থার্ড কন্ডিশনাল তৈরি হয়ে যায়। হ্যাড পিতা কাম হিয়ার, আই উড হ্যাভ গান হিয়ার। আচ্ছা, যার সেকেন্ড কন্ডিশনালে প্রবলেম ছিল তার আরেকটু বললাম যে কি, ইফ আই ওয়্যার এ কিং আই উড হ্যাভ দ্য ফোন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে ইফ মিতা কেম হিয়ার, কেম কিন্তু পাস্ট ইনডিফিনিট, V2 মানে পাস্ট ইনডিফিনিট। সো ইফ মিতা কেম হিয়ার, I would go there. I would go there. দেখেন would এর পরে go হবে, কেন? এর পাশে আছে past indefinite, তো এখানে হচ্ছে কি হবে বলেন, would, could, might plus verb 1 হবে, would, could, might plus verb 1। ঠিক আছে? আচ্ছা, এই যে ভাষা এখনো ওয়েটিং আছে, এটা দিয়েছি। ভাষাকে বলেন আবার জয়েন করতে, তাই একজন একটু বলে দেন তো, ভাষাকে আবার জয়েন করতে বলেন। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি পড়ে দিচ্ছিলাম, বুঝতে পারিনি। ঠিক আছে, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে মাঝে, ঠিক আছে, ক্লাসের মধ্যে কোথায় ছিলাম? আচ্ছা, সো আমরা কি বললাম যে আমরা একটা শেষ করলাম মাত্র, ইফ। তো আনলেসে আপনাদের অনেক ভুল হয়ে যায়, আনলেসে ভুল হয়, আনলেস তিলে ভুল হয়। আচ্ছা, আপনাদের দো অলদো রুলসটা আমি একটু বুঝাই দিবানি, যে দো অলদো, কারণ এখানেও ভুল হয়ে যায় অলদো। আর কোন এরকম কন্ডিশনালের জিনিস আপনাদের জানা থাকে আমাকে বলবেন, বুঝাই দিন। এখানে আমরা কিন্তু বিকজ আর বিকজ অফ লিখেছিলাম, বিকজ আর হচ্ছে বিকজ অফ। ঠিক আছে, আচ্ছা, এখন বলেন যে ইফ কন্ডিশনাল নিয়ে কারো প্রবলেম আছে কিনা, ইফ কন্ডিশনাল নিয়ে কারো প্রবলেম আছে কিনা। ইফ কন্ডিশনাল নিয়ে প্রবলেম থাকলে বলতে হবে, ইফ কন্ডিশনাল নিয়ে প্রবলেম থাকলে বলতে হবে, ইফ কন্ডিশনাল নিয়ে প্রবলেম থাকলে অবশ্যই বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ইফ কন্ডিশনাল নিয়ে আর কারো প্রবলেম। আচ্ছা, শুনেন, কন্ডিশনাল করিয়ে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, আগামীকাল আপনাদের হোমওয়ার্ক, হ্যাঁ মানে আগামীকালও আমাদের ক্লাস হবে। আগামীকাল আপনাদের হোমওয়ার্ক কি, আপনারা আমার বইয়ে বা আমার শীটে তো আপনাদের কন্ডিশনাল এখনো কন্ডিশনাল চাই, আমার বইয়ে দেখবেন হচ্ছে ইংলিশ গ্যালাক্সি ফাইনাল সাজেশন বইয়ে আপনাদের কি আছে, আপনাদের ওখানে আছে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নামে একটা চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটা আপনি শেষ করে ফেলবেন, তাহলে আমাদের কন্ডিশনালের ঝামেলা মিটে যাবে। আচ্ছা, এখন দেখেন ভাইয়া বুঝাই, হ্যাঁ বলেন। ভাইয়া শীট গুলা তো পাইনি এখনো। আচ্ছা, এটা হচ্ছে আমার সাথে ব্যক্তিগতভাবে আপনি কথা বলছেন, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের কুরিয়ারের স্লিপটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে এখন নিয়ে নেবেন, কারণ আমি আপনাদের শীটগুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখন দেখেন যে আনলেস, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আনলেস শব্দের অর্থ কি, যদি না। আচ্ছা, আনলেস শব্দের অর্থ যদি না হয়, তাহলে না নিশ্চয় নেগেটিভ। তাহলে মনে রাখবেন যে আনলেস নিজেই নেগেটিভ, এর পরে কখনো নট ইউজ হবে না বা নেগেটিভ হবে না। আনলেস এর পরে যে ক্লজটা বসবে, আনলেস অবভিয়াসলি একটা ক্লজ মার্কার, তো এই ক্লজ মার্কারের কাজ হচ্ছে দুইটা ক্লজকে যোগ করা। তাহলে আনলেস এর এই পরে যে অংশ থাকবে, এই অংশকে আর নেগেটিভ করা যাবে না। এখন রুলসটা একটু লিখতে পারেন যে সাবজেক্টের পরে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আনলেস এর পরে কোন টেন্স হবে? আনলেস এর পরে সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অনেকেই দেখি সুন্দরভাবে নোট করেন, আপনারা নোট করলে যে জিনিসটা হবে, পরীক্ষার আগের 5-7 দিন আপনার আর কোনো প্রবলেমই থাকবে না, মানে আপনার বিশৃঙ্খলা থাকবে না। আপনার 10 দিন আগে জাস্ট এই খাতাটা রিভিশন দেবেন, আর যা যা পড়ার দরকার এগুলো পড়ে ফেলবেন। আর যদি আপনি নোট না করেন, তার মানে আপনি বিশৃঙ্খল লাইফ লিড করতেছেন। যে কোনো কোচিং এ হোক, যে কোনো স্যারের কাছে হোক, যার কাছে হোক, আপনি পড়েন অবশ্যই নোট করবেন, কারণ স্যার যখন পড়ায় তখন হয়তো বা মনে থাকে, পরে আপনারা ভুলে যান। তো আগে নোট করবেন, আপনারা অবশ্যই নোট করবেন। নিজের নোট আর বই এর মধ্যে অনেক পার্থক্য আছে। নিজের নোট মানে অন্যরকম একটা জিনিস, এটা গোছালো প্রিপারেশন থাকে। বইয়ে তো অনেক কিছু লেখা থাকে, কিন্তু নিজের নোটটা নিজের মতো করে বোঝানো থাকে। তো এটা একটু নিজে নোট করবেন। সাবজেক্টের পরে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়,
আনলেস এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আনলেস এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আর যদি এরকম হয় সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আনলেস এর পরে আবারও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের যদি আনলেস এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর আনলেস এর প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি কখনো পাস্ট থাকে, দেখা যায় না, পাস্ট যদি থাকে তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এটা আমরা জানি। তবে আনলেস এর প্রথম অংশে নেগেটিভ হতে পারে, প্রথম অংশে নেগেটিভ হতে পারবে কিন্তু পরের অংশে আর নেগেটিভ হতে পারবে না। আনলেস এর প্রথম অংশ নেগেটিভ হতে পারবে কিন্তু পরের অংশ কখনো নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, এখানে একটু বুঝবেন যে আনলেস এর প্রথম অংশ নেগেটিভ হতে পারে, পরের অংশ নেগেটিভ হবে না, কারণ আনলেস যুক্ত ক্লজ, আনলেস এর পরের ক্লজটা কখনো নেগেটিভ হতে পারে না। আচ্ছা, এখন তাহলে আমরা একটু উদাহরণ দিই যে আপনাদের অপশনে অনেক রকম থাকে। এখন দেখেন দেখেন একটু খেয়াল করেন যে I will not go to the market, আমি মার্কেটের দিকে যাব না যদি না ও আচ্ছা, আরো একটা আছে despite আর in spite of, আগে in spite লিখি, in spite of আর despite। আচ্ছা, এদের অর্থ হচ্ছে শর্তে। আচ্ছা, বলেন তো অলদো আর ইন স্পাইট অফ এর মধ্যে পার্থক্য কি? একজন একটু বোঝানোর চেষ্টা করেন তো আমাকে দেখি। দো অলদো আর হচ্ছে ইন স্পাইট অফ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বা ডেসপাইট ইন স্পাইট একদিকে রাখলাম আর একদিকে দো অলদো রাখলাম, এদের মধ্যে পার্থক্য কি? আমাকে একজন বলেন দেখি, বলেন। শোনেন, এই জিনিসটা আপনাদের ভুল হয়ে যায় পরীক্ষার হলে, আপনাদের এই জিনিসটা আপনাদের ভুল হয়ে যায় যে এটা দো অলদো হবে নাকি ইনস্পাইট ডেসপাইট হবে, কারণ অর্থগত দিক থেকে একরকম মিল থাকে এদের। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে দেখেন আমি যদি বলি যে তো the restaurant is small, its food is excellent। আচ্ছা, এখানে আমি অপশনে দিলাম, একটু ভালো করে দেখেন, এখানে আমি অপশনে দিলাম একটা হচ্ছে ভাইয়া ডান পাশে একটু দেখতে সমস্যা হয়। আচ্ছা ডেসপাইট দিলাম, আর দিলাম একটা কি দো দিলাম, তাহলে এখানে কোনটা হবে আপনাদের ভুল হয়ে যায় অনেক সময়। দেখেন এখানে যখন আপনাদের লেখা দেখতে প্রবলেম হবে তো, কারণ আপনারা বলতেছেন একবারে একটু আরো একটু বড় করতে। আচ্ছা, আমি তাহলে যে কোনো একটা করতে পারবো, দুইটা। আচ্ছা, এখন আই থিংক মোটামুটি ওকে থাকবে। ভাই এরকম থাক। এই শোনেন, আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদের, ওইটা একটু বোঝার চেষ্টা করেন। যে বলছে দি রেস্টুরেন্ট ইজ স্মল, ইটস ফুড ইজ এক্সিলেন্ট। তাহলে দেখেন ইফ যুক্ত ক্লজে বা এই দো অলদো যুক্ত ক্লজ যদি দুইটা যুক্ত থাকে, মাঝখানে একটা কমা হয়, মাঝখানে একটা কি হয় বলেন তো, কমা হয়। আর ডেসপাইটে মাঝখানে কোনো কমা হয় না, এবং ডেসপাইটে দুইটা ক্লজ থাকে না, একটা ক্লজ থাকে আর একটা ফ্রেজ থাকে। তাহলে ডেসপাইটে একটা ক্লজ থাকে, একটা ফ্রেজ থাকে, কিন্তু দো অলদোই দুইটা ক্লজ থাকে, কিন্তু দুইটা ক্লজ। বা আপনি যদি ইফ যুক্ত করেন তাহলে ইফে দুইটা ক্লজ থাকে, কিন্তু ডেসপাইট বা ইনস্পাইট অফে দুইটা ক্লজ থাকে না। আবার আপনাদের ভুল হয়ে যায় পরীক্ষার হলে যে ডেসপাইট অফ হবে নাকি ইনস্পাইট অফ হবে। মনে রাখবেন যে ইনস্পাইটের পরে অফ হয়, কিন্তু ডেসপাইটের পরে কখনো অফ হয় না। ইনস্পাইট অফ ছাড়া বসতে পারে না, কিন্তু ডেসপাইট অফ ছাড়াই বসতে পারে। তাহলে ডেসপাইট বলতে শুধু ডেসপাইট, আর ইনস্পাইটের সাথে আমাদের কি যোগ করতে হয়, ইনস্পাইট অফ। তাহলে মোটামুটি আমরা পার্থক্যটা আমরা বুঝতে পারলাম নাকি? তাহলে যদিও রেস্টুরেন্টটা খুব ছোট ছোট, তবুও ইয়ার ফুড মানে ইয়ার খাবার হচ্ছে চমৎকার।
হ্যাঁ, ভাইয়ার খাবার হচ্ছে খুব টেস্টি, রেস্টুরেন্টটা ছোট। আরেকটা জিনিস বুঝতে হবে যে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এই দো অলদো কিন্তু কমপ্লেক্স। হ্যাঁ, আর এই যে ইনস্পাইট আর ডেসপাইট, এটা পুরোটা কিন্তু একটা কি, এটা পুরোটা একটা সিম্পল সেন্টেন্স থাকে। আর দো অলদো, ইফ, এগুলো একটা কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, মানে এইগুলো দ্বারা যুক্ত হলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। আমরা পড়েছি না যে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করার নিয়ম, তখন বাট ইউজ করতে হয়। যে কি, the restaurant is small but its food is excellent, এরকম আমরা বলি যে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করার নিয়ম কি, দো অলদো থেকে বাট ইউজ করতে হয়। হ্যাঁ, যে the restaurant is small but its food is excellent, তাহলে হয়ে গেল এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এন্ড বাট অর কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার আমরা জানি। তো দো অলদো নিয়ে আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকে। যেমন বাটের এক পাশ পজিটিভ সেন্স গ্রো করলে অপর পাশ নেগেটিভ সেন্স গ্রো করে, দো অলদোর এক পাশ অবশ্যই পজিটিভ সেন্স গ্রো করবে আর এক পাশ নেগেটিভ সেন্স গ্রো করবে, এরকম বোঝে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম, আমরা ছিলাম হচ্ছে আনলেসে। তাহলে এখানে থাকে আই উইল নট গো টু দা মার্কেট আনলেস মিতা ডাজেন্ট বা ডাজ নট কাম। আচ্ছা, এখানে একটা ভুল আছে, কে বলবে? দেখি কে বলতে পারে এটা। একজন একজন বলতে হবে, কে বলবে তাকে একটু খুঁজে বের করি। তাসমিয়া বলেন। এই তাসমিয়া, আপনি ক্লাসে আছেন? গাধা গাধা। আনলেসও আছে। ভাইয়া হ্যাঁ, পরের অংশে নট ব্যবহার করা হয়েছে, এজন্য হবে না। হ্যাঁ, রাকিব বলেন। এখানে একটা ভুল আছে, এই ভাইয়া, পুরো সেন্টেন্সে একটা ভুল আছে। আনলেস আছে আবার নটও আছে। হ্যাঁ, দেখেন, আনলেস নিজেই নেগেটিভ, এর অর্থ হচ্ছে যদি না। আনলেস নিজেই নেগেটিভ, এর অর্থ হচ্ছে কি, যদি না। তাহলে আপনি এখানে আর নট ইউজ করতে পারবেন। আর যদি এখানে নট না ইউজ করতে পারেন, তাহলে এখানে ডাজ রাখার কি দরকার? মিতা এর সাথে কামস দিলেই তো হয়ে যায়, মিতা কামস। হ্যাঁ, তাহলে আই উইল নট গো টু দা মার্কেট আনলেস মিতা কামস, আমি মার্কেটে যাব না যদি না মিতা আসে। হ্যাঁ, এরকম কন্ডিশনাল। হ্যাঁ, যে এটা একটা কন্ডিশনাল যে আমি মার্কেটে যাব না যদি না মিতা আসে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে ফেললাম যে আনলেস এর প্রথম অংশ হিমসেলফ থাকলে পরের অংশ প্রেজেন্ট হবে, প্রেজেন্ট ইউজ হবে। আচ্ছা, আমি যদি এখানে বলতাম, এটাও বলতে পারতাম আই আই ডোন্ট গো, আমি মার্কেটে যাই না, আমি মার্কেটে যাই না যদি না মিতা আসে, আমি মার্কেটে যাই না। যেমন অনেকে আমরা যখন ক্লাস 3 পরে পড়তাম যে আমার বন্ধু যদি স্কুলে না যায় তাহলে আমিও যাব না, এরকম বলতাম না। তাহলে দেখেন যে আমি স্কুলে যাব না বা যাই না, আমি স্কুলে যাই না যদি না সে যায়, যদি না সে যায়, তাহলে আমরা হচ্ছে আনলেস একটা বুঝে ফেললাম। আচ্ছা, এরপরে এরপরে আমরা যেটা বুঝবো টিল আনটিল বা সো দ্যাট। আপনাদের এখানে একটা ভুল ধারণা আছে সো দ্যাট, যে সো দ্যাট এ পাশ পজিটিভ হলে এ পাশ নেগেটিভই হতে হবে, জিনিসটা কিন্তু এরকম না। হ্যাঁ, আবার এখানে ক্যান কুড মানে ইউজ করতেই হবে, মাস্ট, জিনিসটা এরকম না। তবে কি হয়, আমাদের এই দ্যাটের এই সো দ্যাটের পরে আমরা ক্যান কুড ইউজ করি। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবে ক্লজটা পরের ক্লজটা নেগেটিভ হয়। ঠিক আছে, এটা ইউজেস, কিন্তু আপনারা মাথার মধ্যে একটা ওই সেট করে থাকেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন, খেয়াল করেন যে আমি বলছি যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, মানে কাজ করে, সে কঠিন কাজ করে, মানে কঠোর পরিশ্রম করে, এখানে এরকম মিনিং আছে। সো দ্যাট হি, এখানে দেখেন, এখানে যদি আমি প্রেজেন্ট টেন্স দিই, প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা ক্যান ইউজ করে দেই। হি ক্যান সাকসিড, এস ইউ ডবল সি ডবল এটি হয় না, আর এই সাকসেস কিন্তু নাউন। আপনারা অপশনে আবার এটা দিলে ভুল করে ফেলেন না, এই সাকসেস কিন্তু নাউন না, সাকসিড হচ্ছে ভার্ব। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, সাকসিড ইন লাইফ। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। তাহলে এই পাশে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে আমাদের এখানে ক্যান ইউজ করতে হয়। হ্যাঁ, এখানে যদি আমি ওয়ার্ক বলতাম ওয়ার্ক, তাহলে আমাদের এখানে কি হতো, ফুড ইউজ করতে হতো, ফুড।
আবার একটা জিনিস আমি যে জিনিসটা বলছিলাম সো ডট 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 দ্যাট সেটাও একটা কন্ডিশনাল দেখেন তাহলে হি ইজ সো উইক হি ইজ সো উইক এটার কথা আমি বলছিলাম তো এর পাশে আপনারা নেগেটিভলি সব ইউজ করেন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক আপনারা এটা করেন না বলেন তো যে সব সময় নেগেটিভ হবে জিনিসটা এরকম না। হ্যাঁ সো ডট 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 নেগেটিভ এর পাশে নেগেটিভ থাকতে ইউজ হয় ঠিক আছে এটা খেয়াল করেন যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যদি বলি হি ইজ সো ব্রিলিয়ান্ট সে এত মেধাবী যে that he can solve all math তাই এইটা আমরা পজিটিভ ভাবে লিখতে পারবো না সে এত ব্রিলিয়ান্ট যে সে সব ম্যাথ সলভ করতে পারে এটাও লেখা যায় এটা কোনো সমস্যা সে এত ব্রিলিয়ান্ট যে সে সব ম্যাথ সলভ করতে পারে তাহলে এটা আমরা জানি যে সো দ্যাটের রূপটা এরকম ওটাকে এক পাশে প্রেজেন্ট হলো অপর প্রেজেন্ট করতে পারে এবার যদি পাস্ট হতো ওয়ান তাহলে এই পাশে আমরা কুড ইউজ করব যে হি কুড সাকসিড ইন দ্য এক্সাম সো দ্যাটে কারো প্রবলেম আছে সো দ্যাট খুবই সহজ প্রবলেম থাকার কথা আচ্ছা ঠিক আছে একটা জিনিস আপনি পরীক্ষার হতে বলে কি বানান আর আন্টিল এই টিল বানানে দুটো এল আর আন্টিল বানানে একটা এল ছোট্ট একটা জিনিস আপনাকে ইউনিভার্সিটি থেকে শিখতে দিতে পারে এটা 1 মার্ক এটা 1.2 মার্ক সাপোজ যে বা এরকম মার্ক বা 1 মার্ক 1.5 মার্ক সিরিয়াল অনেক কিছু দেয় আচ্ছা আমি যে জিনিসটা বলছিলাম যে টিল আর টি এদের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই যে কিন্তু এটা দুটোই একটা আরেকটা জায়গায় করতে পারে যে এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আচ্ছা এখন দেখি কি বলছিলাম যে ওয়েট হিয়ার ওয়েট এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ভাইয়া দুইটার অর্থ কি একই? টিল আনটিল হ্যাঁ এর অর্থ হচ্ছে জি ভাইয়া। যতক্ষণ পর্যন্ত না আচ্ছা আচ্ছা অবলিক আনটিল এবার একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে টিল আনটিলের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে টিল আনটিলের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে আমি যদি বলি ইউ ওয়েটেড হিয়ার তুমি এখানে অপেক্ষা করেছিলে যতক্ষণ না পর্যন্ত আমি এসেছিলাম তাহলে টিল অফ আনটিল আই কি হবে বলেন তো একজন বলেন তো ইউ ওয়েটেড হিয়ার টিল আই ড্যাশ কি হবে বলেন পারবেন না এখানে কি হবে আরে গাধা এক পাশ 5 সেন্টিমিটার আছে তাহলে অপর পাশে 5 হবে কেম হবে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এটা মাথায় রাখবেন এর ক্ষেত্রে এরকম যেমন আরেকটা আছে as soon as এর একটা কন্ডিশনাল আছে as soon as এর নিয়মটা এরকম খুব সহজ যে as soon as এর প্রথম অংশ এটা কিন্তু পরীক্ষা আসে যে as soon as এর প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট as soon as এর প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে পরেরটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট as soon as এর প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট তাহলে পরেরটাও হয় পাস্ট ইনডিফিনিট তারপরে ফিউচার ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে as soon as এর প্রথম ক্লজ যদি ফিউচার ইনডিফিনিট হয় পরের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট as soon as এর প্রথম ক্লজটা যদি কি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয় এগুলো হচ্ছে এরপরে কোথায় ছিলাম as if আর as though এখানেও আমরা একটা ভুল হয় as if আর as though এইটার সূত্র আর সূত্র একই রকম দেখেন তবে এদের মধ্যে ভিন্নতা আছে as if এর প্রথম প্রেজেন্ট as if এর প্রথম প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে as if আর as দর পরে এই ক্লাসে
রিফার মিউট করে দিলাম। আচ্ছা, এই দেখেন কি বললাম যে অ্যাজ ইফ বা অ্যাজ দো প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ বা অ্যাজ দো পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হবে। লিখে নেবেন যে পাস্ট ইনডিফিনিট হবে। আপনারা তো লিখতে তো বুঝছেন যে পাস্ট ইনডিফিনিট হবে। একটা উদাহরণ দেখেন যে মিতা স্পিক্স, মিতা কথা বলে as if she were mad, সে একটা পাগল। পাগলই তো সব জানি। she knows everything, she knows everything। কি বললাম বলেন তো, she knows everything। একটু একটু বোঝার চেষ্টা করেন যে কি বললাম, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। ভাই ওখানে ভাই নোটস তো নিউ নোটসটা হবে না? সমস্যা হয় নিউ এভরিথিং ও সরি she knew it। এখানে knew everything। কারণ এর পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ও পাশে হবে পাস্ট ইনডিফিনিট। আরেকটা জিনিস মনে করে রাখবেন যে এই অ্যাজ ইফ অ্যাজ তো এগুলো আনরিয়েল। সে কথা বলে তাহলে পাগল। এখন কথা হচ্ছে সেটা পাগল নাও হতে পারে। তাকে এখানে সবসময় ওয়্যার হবে। এখানে কি হবে বলেন তো, সবসময় ওয়্যার হবে, প্লাস হবে না। হ্যাঁ, প্লাস হবে না। আর এখানে পাস্ট ইনডিফিনিট হবে, এরকম হবে। আচ্ছা, আর অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অ্যাজ ইফ এর পরের অংশ কি হবে? অ্যাজ ইফ এর পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, এটা কি মাথায় রাখবেন। পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, আমি যদি এখানে মিতা স্পোক দিতাম, স্পোক, মিতা স্পোক, তাহলে কি হতো বলেন তো? মিতা স্পোক, তাহলে মিতা হি স্পোক, হ্যাড নোন শি হ্যাড নোন অ্যাজ ইফ শি কি হ্যাড হবে? নোন এভরিথিং না, পরে প্রথমটা বলেন। এই কে জানি বলছিলাম, বলেন প্রথমটা বললেন না কেন? প্রথমটা She had been a mad. হ্যাঁ, she She had been a mad. she had been a mad কেন? এই কথা এই ঠিক করে বলেন। She had been mad. she had been mad, তাহলে এই ম্যাড কেন বললেন? এই যে একটা বিশাল বড় ভুল জানেন। এই ম্যাড কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভের আগে এন বসে, তখন আপনাকে বলতে হবে এই ম্যাড ম্যান, এই ম্যাড ম্যান। তখন আপনাকে এটা বলতে হবে যে মিতা, সরি ম্যাড ম্যান তো হয় না, ওমেন, কারণ মিতা তো মহিলা। আচ্ছা, মিতা স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন, সরি she had been a madman, অথবা বলতে হবে she had been mad। আচ্ছা, আমি যদি বলি এখানে তাহলে কি বলবো? she had, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে, আচ্ছা লিখলে বোঝা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে এই রকম হয় কেন মাঝে she এরকম had no আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি এই কে ওরে গো, উল্টা গেছে মিউট করো, যার যার জায়গা থেকে মিউট করে নাও, স্যারের এতবার বলতে হয় কেন? ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ না, এখানে কিন্তু অ্যাজ দো হতে পারে। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরে পাস্ট ইনডিফিনিট, বা প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আর অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হয় পাস্ট পারফেক্ট। এটা আমরা বুঝে গেলাম। এরপরে আমাদের সিন্সটা একটু দেখি। সিন্স এর সেম, একবারে সেম, একবারে অ্যাজ ইফ এর মানে একবারে সেম। তাহলে সিন্সের নিয়ম কি বলে তো? সিন্সের নিয়মও সেম। সিন্সের নিয়ম এপাশে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়, এপাশে পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়। আর এপাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এপাশে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। তাহলে একবারে পুরো কার রুল? অ্যাজ ইফ বা অ্যাজ দো রুল। ও আচ্ছা, এর আগে অ্যাজ দো, শোনেন অ্যাজ ইফ অ্যাজ দো আমরা কি উদাহরণ দিয়েছিলাম জানি? হ্যাঁ, রুলটা আরেকবার বলেন। আচ্ছা, শুনেন অ্যাজ দোও সেম, অ্যাজ দোও প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আর অ্যাজ ইফ বা অ্যাজ দোই পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। একবারে নিয়ম সেম, নিয়ম সেম। আচ্ছা, নিয়ম সেম দেখেন কিভাবে, দেখেন আমি যদি বলি 10 years have passed, 10 years have passed as if, হ্যাঁ তবে as if না, এখানে সিং,
ওখানে অ্যাজ ইট এর ক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বেশি দেখা যায়, অন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম একটু দেখা দিতে পারে। আচ্ছা দেখেন কি বললাম, 10 years have passed since I met her, I met her, তাহলে কি বললাম যে এই যে 10 বছর পার হয়ে গিয়েছে, 10 বছর পার হয়ে গিয়েছে, হ্যাঁ মানে তখন থেকে আমি তাকে আর দেখি না। তাহলে দেখেন 10 years have passed, I meet her, M double E T meet, M E T met আর M E T met, হ্যাঁ তাহলে meet met। আচ্ছা আর যদি সিন্সের প্রথম অংশ past infinite হয়, যদি আমি বলি 10 years past, 10 years past, তাহলে কি হবে বলেন তো, since I met, I had met her last, I had met her last। একটু ভালো করে দেখেন যে আমি যদি বলি 10 years past, তাহলে since I met her last, আর যদি বলি 10 years have passed, তাহলে since I met her last। আচ্ছা এখানে একটা ভুল আমাদের হচ্ছে যে 10 years এর পরে আমাদের have দেওয়াটা 10 years না, 10 years এর পরে has, 10 years has passed since I met her, বা 10 years passed since I had met her। তাহলে দেখেন আর কারো কোথাও প্রবলেম আছে কি? এই জায়গায় since বা as if বা till, so that, unless, if এগুলোতে আর প্রবলেম আছে কিনা? আচ্ছা এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটু দেখবো হচ্ছে দুয়াল তো আমি বলেছি বিকজ অফ আর বব উইশ, এই দুটো দেখবো। আচ্ছা বিকজ আর বিকজ অফ এর মধ্যে পার্থক্য বলেন তো একজন, আচ্ছা একজন বলেন বিকজ আর বিকজ অফ এর মধ্যে পার্থক্য, বিকজ আর বিকজ অফ, বিকজ আর বিকজ অফ এর মধ্যে পার্থক্য শরীফুল বলতে পারবেন? হ্যাঁ শরীফুল একটু বলেন বিকজ অফ এর মধ্যে পার্থক্য। লাইন থেকে আচ্ছা এই দেখেন বিকজ আর বিকজ অফ এর মধ্যে পার্থক্য হচ্ছে বিকজ একটা ক্লজ, শরীফুল কি বলবেন? কিন্তু লাইন থেকে চলে আমার নেট আচ্ছা আচ্ছা একটু নেটে প্রবলেম হতে পারে, আপনার বলার দরকার নেই দেখেন। আচ্ছা খেয়াল করেন এখানে, লাইন ডিসকানেক্ট হয়ে গেলে আবার থাকবে আচ্ছা দেখেন এখানে আমি যেটা বলছি আবার ঢুকো কেটে দাও। আচ্ছা এই কোথায় ছিলাম আমরা, দেখেন খেয়াল করেন বিকজ নিচে একটা ক্লজ মার্কার, আর একটা ক্লজ মার্কারের কাজ কি জানেন তো, একটা ক্লজ মার্কারের কাজ হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করা, একটা ক্লজ মার্কারের কাজ হচ্ছে কি দুইটা ক্লজকে যুক্ত করা। তাহলে দেখেন বিকজ যদি একটা ক্লজ মার্কার হয় তাহলে আমি আপনার এখানেও একটা ক্লজ বলতে হবে, ওখানেও আরেকটা ক্লজ বলতে হবে। দেখেন তাহলে আমি যদি বলি যে হি, শুরু করে লিখলে তো আপনারা দেখতে পাবেন না, তাহলে দেখেন এই যে ছবি লিখি যে কি বলছি যে হি couldn't, খেয়াল করেন he couldn't attend the class because, আচ্ছা আরেকটা অপশন দিলাম আমি because of he was ill। তাহলে দেখেন এই পাশে could দিলাম তারপরে ওই পাশে was দিলাম, দেখেন এখন because দিব নাকি because of দিব, এটা আমাদের প্রবলেম হয়। অপশন বিকজ হ্যাঁ because দিব, কেন because দিব? আচ্ছা কেন বিকজ দিব, কারণ দেখেন দুইটা ক্লজকে যুক্ত করে, বিকজ দুইটা ক্লজকে যুক্ত করে, এটা একটা ক্লজ মার্কার, কিন্তু বিকজ অফ কোনো ক্লজ মার্কার নয়। বিকজ অফ দিয়ে দুইটা ক্লজকে যোগ করা যায় না, বিকজ অফ দিয়ে একটা নাউন ফ্রেজ বা ফ্রেজকে যোগ করা যায়। তাহলে আমরা যদি এখানে বলি তাহলে এটার অ্যানসার হবে হচ্ছে বিকজ। আচ্ছা এখন এখানে যদি বলি হি কুডেন্ট, দেখেন হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, he couldn't attend the class, দেখেন এই ছোট ছোট রুলস থেকে কিন্তু কোশ্চেন আসে বিউটিতে। দেখেন আপনি পুরো 10 চ্যাপ্টার শেষ করে একটা কোশ্চেন পাচ্ছেন, তারপরে পুরো পার্টস অফ স্পিচ শেষ করে একটা কোশ্চেন পাচ্ছেন, আর এই ছোট ছোট রুলস জানলে কি উপকার জানেন, ছোট ছোট রুলস থেকে একটা কোশ্চেন চলে আসে, এই কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন চলে আসে। দেখেন তাহলে দেখেন he couldn't attend the class because oblique because of
his illness illness তাহলে দেখেন নাউন প্লাস চেনার উপায় কি একটা নাউন অবশ্যই থাকে এই যে ইলনেস একটা নাউন কোন ওয়ার্ডের সাথে টি আই ও এন এস আই ও এন এম এন টি ই এন সি সি আই টি ওয়াই ই আর ও আর তাই না ডি ও এম এ জি এগুলো থেকে নাউন হয় যে ইলনেস ইলনেস এনি ডাবল এস আছে তাহলে নাউন প্লাসকে যুক্ত করার জন্য তো আর ক্লজ মার্কার দরকার নেই দরকার হচ্ছে কি বিকজ অফ তাহলে হি কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ ইলনেস সে তার অসুস্থ থাকার কারণে সে ক্লাসে জয়েন করতে পারেনি এখন আমি বললাম বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি দেখেন এই যদি বিকজ দিয়ে দুটো ক্লজকে যোগ করে ফেলি তাহলে কি এটা কি সিম্পল সেন্টেন্স থাকে না কিন্তু বিকজ অফ দিয়ে যদি যোগ করি তাহলে সেটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স মনে রাখবেন যদি একের অধিক ক্লজ থাকে এবং একটা ক্লজ মার্কার থাকে তখন আর ক্লজটা সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স থাকে না এটা মনে রাখবেন ঠিক আছে এরপরে আমরা হচ্ছে আরেকটা হোপ আর উইশ দেখেন এইটা আমাদের প্রবলেম হয় হোপ আর উইশ আচ্ছা তাহলে হোপ আর উইশ এর মধ্যে পার্থক্য কি দেখেন উইশ জিনিসটা হচ্ছে আমি ইচ্ছা করি আমি যদি আকাশে উঠতে পারতাম আমার ইচ্ছা যে আমি যদি রাজা হতাম হ্যাঁ এরকম যে হচ্ছে একবার আনরিয়াল যে জিনিসটা বোঝায় যে উইশ আমার মানে ভবিষ্যতে দেখেন এটা বোঝার চেষ্টা করেন উইশ আর হোপ আমি যদি বলি আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ উইল কাম টুমরো আমি আশা করি তুমি আগামীকাল আসবে বা আমি আশা করেছিলাম আই হোপ দ্যাট ইউ কেম ইয়েস্টারডে ভাইয়া উইশটা কি সবসময় আনরিয়াল হবে? না উইচ আনরিয়াল তো সবসময় হবে জিনিসটা এরকম না এদের মধ্যে মানে অর্থগত পার্থক্য থাকে দেখেন এইদিকে যে আই হোপ দ্যাট ইউ উইল কাম টুমরো দেখেন যে হচ্ছে আমি আশা করি যে তুমি আগামীকাল আসবে আর বলছে আই হোপ দ্যাট আমি আশা করেছিলাম যে তুমি গতকাল মানে আমি আশা করেছিলাম যে তুমি গতকালই আসবে এরকম কিন্তু আসবে মিনিং দিলেও একটু ইয়েস্টারডে আছে কেমন হবে আবার দেখেন যদি এরকম হয় যে আই হ্যাড হোপ এটা পরীক্ষা আসি আই হ্যাড হোপ দ্যাট ইউ উড কাম টুমরো তাহলে এই গ্রামার মনে করে রাখবেন যে এই হোপের একটা মাস প্রেজেন্ট হলে এক মাস ফিউচার হতে পারে যে আমি আশা করি তুমি আগামীকাল আসবে আমি আশা করেছিলাম যে আসলে তুমি আসবে হচ্ছে কবে গতকাল আচ্ছা আসবে দিলেও এখানে এরকম ভাবে মিনিং আসবে আর আমি প্রত্যাশা করেছিলাম যে তুমি গতকাল আসবে এরকম বুঝবেন হ্যাঁ গতকাল না আগামীকাল আসবে এরকম বোঝাই তাহলে দেখেন একটা রুল যদি এখানে হ্যাড হোপ বলে তাহলে এখানে উড প্লাস ভার্ব ওয়ান আর এখানে যদি শুধু হোপ বলে তাহলে এখানে আপনি পাঁচ ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করতে পারবেন কোনো সমস্যা আচ্ছা আর একটা বলছিলাম যে উইশ আই ওয়ারে কি তাহলে এটা তো আনরিয়াল এটা বোঝা যাচ্ছে এটা আনরিয়াল হ্যাঁ যদি হচ্ছে এখানে উইশ বলতে চান এখানে মানে উইশ যে সবসময় আনরিয়াল হবে জিনিসটা এরকম না কিন্তু হোপ কখনো আনরিয়াল না হোপ হচ্ছে কখনো আনরিয়াল না যে আমি আশা করি সেটা হতেও পারে নাও হতে পারে এটা হোপের ক্ষেত্রে প্রযোজ্য যে আমি আশা করি তুমি আসতেও পারো নাও আসতে পারো এরকম হয় যে আমি আশা করেছিলাম সে আসবে কিন্তু সে আসেনি এরকম হতে পারে যা বা আমি আশা করেছিলাম সে আসবে সে এসেছিল হতে পারে এটা হোপের ক্ষেত্রে আর উইশের ক্ষেত্রে হচ্ছে কি এটা আনরিয়াল মানে এদের ভাইয়া ব্যবহার কেউ একজন অ্যাপ্রুভ করতে বলছে তাহলে দেখেন উইশের ক্ষেত্রে আপনি আশা আকাঙ্ক্ষা করতে পারেন সেটা ম্যাক্সিমামে আনরিয়াল হয় মানে ওইটা ফুলফিল হয় না কিন্তু উইশের ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা করতে পারেন যে আমি আশা করেছিলাম সে হচ্ছে পরীক্ষায় পাস করবে কিন্তু পাস করবে না সে ফেল করবে আমি আশা করেছিলাম সে পরীক্ষায় পাস করবে কিন্তু সে পাস করবে না সে ফেল করবে আর যদি হোপ দেন তার মানে আমি আশা করেছিলাম যে সে আগামীকাল আসবে সে আসতেও পারে নাও আসতে পারে এরকম আর উইশের ব্যবহারটা আনরিয়ালে বেশি কখনো যদি দেখেন এখানে উইশ না দিয়ে উইশ দিয়েছে উইশ
মানে ইডি দিয়েছে, এখানে পাস্ট পারফেক্ট হতে পারে, কি হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। মানে আমি আশা করেছিলাম যে আই উইশ দ্যাট, যদি এরকম থাকে কখনো, আই উইশ দ্যাট ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম, বললাম yesterday, সরি, হ্যাঁ আমি yesterday। ঠিক আছে, আচ্ছা এরপরেও কনফিউশন থাকলে বলেন যে ভোপাল উইশ। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা বলবেন যে হোপ হচ্ছে আমি আশা করেছিলাম সে আগামীকাল আসবে, সে আসতেও পারে নাও আসতে পারে। আর আমি প্রত্যাশা করে, মানে আমি আই উইশ দিয়ে যদি বলি, আমি প্রত্যাশা করেছিলাম সে আসবে কিন্তু আসেনি। আর অথবা আই উইশ আই ওয়ার এ কিং, আমি মানে পুরোটাই আনবিল। কিভাবে, যে আমি আশা করি যদি আমি রাজা হতাম, আমি আশা করেছিলাম যদি আমি রাজা হতে পারতাম, এরকম বোঝেন। আমি আশা করেছিলাম যে আমি আমার একটা যদি পাখির ডানা থাকতো, আমি আশা করেছিলাম যে আমি যদি আকাশে উঠতে পারতাম, এরকম বোঝেন। তাহলে কন্ডিশনাল, আচ্ছা আমরা কন্ডিশনাল থেকে কিছু এক্সারসাইজ দেখি। কন্ডিশনাল কোথায় আছে, এই যে এখানে আছে, দেখেন কন্ডিশনাল, এই দেখেন এখানে আরেকটু ভালোভাবে দেওয়া আছে আমার বইয়ে। দেখেন আপনার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, হ্যাঁ তারপরেও আছে আরেকটা আছে ইফ আর ইন কেস। আচ্ছা ইফ আর ইন কেসের মধ্যে আমার পার্থক্য একদম বুঝাই দেন। ইফ আর ইন কেসের মধ্যে পার্থক্য কি, ইফ আর ইন কেসের মধ্যে পার্থক্য কি, আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন। ইফ সর্বদা বাক্যের প্রথমে বসে আর ইন কেস সর্বদা মাঝখানে বসে। কোনো সমস্যা না। ইফ সর্বদা বাক্যের প্রথমে বসে শুরুর দিকে, আর ইন কেস সর্বদাই মাঝখানে বসে। এইটা পার্থক্য না, এটা হয় ভুল হয়ে যাবে। শুনেন, এটা কোনো পার্থক্য না। হ্যাঁ এবার একটু আপনারা একটু সাইলেন্ট হন। হ্যাঁ আপনার আমি শুনতে পেরেছি, আপনি যতটুকু বলেছেন আমি বুঝতে পেরেছি। আমি কি বললাম একটু বোঝার চেষ্টা করেন যে ইফ 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 সবসময় কন্ডিশনাল, যে যদি তুমি আসো তাহলে আমি যাব। ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি কি যাব, এটা একটা শর্ত। যদি তুমি না আসো আমি যাব না। যদি তুমি আসতে আমি যেতাম, তুমি আসোনি আমি যাইনি, ঠিক আছে, এটা একটা শর্ত। আর যদি বলে ইন কেস কিন্তু কোনো শর্ত না। আচ্ছা তাহলে এখানে আমি যেটা দেখছিলাম এখানে ওইগুলোই আপনারা বাসায় যে কাজটা করবেন, বাসায় কন্ডিশনাল যেখানে যেটা পান সব শেষ করে ফেলবেন কন্ডিশনাল। এবং সমস্যা হলে আমার গুরুত্ব আছে, গ্রুপে পিকচার তুলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে, বা আমার কাছ থেকে জেনে নেবেন। আপনারা সবসময় আমাকে ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসে থাকলে একটু অসুবিধা হয়। হ্যাঁ আবার এই যে আপনার সোম মঙ্গলবার থেকে আবার ইউসিসির টানা ক্লাস। হ্যাঁ তো ক্লাসে যখন থাকি একটু বিরক্ত হবেন না, তাহলে ওকে। যে আপনারা সাথে সাথে টেক্সট না পাইলে আবার মাইন্ড করে বসেন, বিরক্ত হন যে ভাই আমার কোশ্চেনের অ্যান্সার কেন দিচ্ছে না। হয়তো বা আমি ক্লাসে থাকি নাই, কোনো একটা কাজে ব্যস্ত থাকি, যার কারণে আমি কিন্তু লাস্টে মানে সবার আগে সব মেসেজ চেক করি যে কে কোথায় কার কি সমস্যা আছে। আচ্ছা, তাহলে ইফ বললাম, ইফ হচ্ছে শর্ত। আর ইন কেস কি, ইন কেস হচ্ছে এটা শর্ত না, বরং এটা সম্ভাবনা, এটা হচ্ছে সম্ভাবনা। বলছে বৃষ্টি, বলছে ছাতা নাও, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তুমি আমার নাম্বারটা লিখে নাও, তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আপনি কি ছাতা নিলেই বৃষ্টি হবে? যদি ছাতা নাও তাহলে বৃষ্টি হবে? এখন আমি ছাতা নিয়ে বাইরে বেরোলাম, তাহলে কি বৃষ্টি হবে? না, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আমি বললাম আমার ফোন নাম্বারটা সবাই লিখে নাও, হ্যাঁ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার ফোন নাম্বারটা না লিখলে কি আপনি ভুলেই যাবেন? জিনিসটা এরকম না, ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে আমি যদি বলি যে টেক ইউর আমব্রেলা, টেক ইউর, খেয়াল করেন, টেক ইউর আমব্রেলা, আমব্রেলা ইন কেস অফ ইট রেইনস, বলেন তো এটা কি হবে? টেক ইউর আমব্রেলা ইন কেস অফ ইট রেইনস। ইন কেস, হ্যাঁ ইন কেস, কারণ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বোঝায়, ঠিক আছে। আচ্ছা কয়টা বেজে গেল আমাদের? 8টা 37। আমাদের কয়টায় পরীক্ষা আছে? 9টায়।
তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিই। এখনো তিনজন জয়েন দিয়ে আছে, এরা হচ্ছে সব থেকে 30 চলেন আমাদের যদি আপনাদের আজকের ক্লাস নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন, আজকের এক্সাম নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন, নাই ক্লাস শেষ করে দেবো আমরা একবারে সঠিক টাইমে আজকে এক্সাম। ভাইয়া লাস্ট হেড দ্বারা যখন সেকেন্ড কন্ডিশনাল হয় এইটা একটু বুঝিয়ে দেন। হেড দিয়ে যখন সেকেন্ড কন্ডিশন আমি লিখেছিলাম ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, হ্যাঁ, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ, আমার যদি একটা জানা থাকতো ইফ আই উইশ, এটা আলাদা, এটা নাম চাই আই উইশ বলি আই হ্যাড এ উইশ হতে পারছিলাম। দেখেন ইফ আই ওয়্যার এ বার্ড, এখানে যদি দেখেন আমি যদি পাখি হতাম, এটা আনরিয়েল, এটা কখনোই রিয়েল না। ইফ এর সেকেন্ড কন্ডিশনাল কখনো রিয়েল হতে পারে না, এটা হচ্ছে আনরিয়েল। যদি আমি পাখি হতাম, কিন্তু আমি তো পাখি না। যদি বলছে যদি আমি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। আমার যদি কি আমি বলছি আমি যদি মানে হচ্ছে ধনী হতাম, আমি যদি হচ্ছে রাজা হতাম, তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। যদি হতাম, যদি মানে আমি না, ঠিক আছে, আমি তো ওই জিনিসটা না। সো আনরিয়েল, এখানে কখনো ওয়াজ হয় না। আপনি এখানে ওয়াজ বলতে পারবেন না। ইফ আই ওয়াজ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই বলা যাবে। এখানে সবসময় আপনাকে ওয়্যার বলতে হবে, ওয়্যার। ভাইয়া আমি প্রশ্ন করেছি যে হেড দ্বারা যখন সেকেন্ড কন্ডিশনাল শুরু হয়, কি দ্বারা? হেড হেড দ্বারা, আচ্ছা আচ্ছা, থার্ড কন্ডিশনাল, এটা সেকেন্ড কন্ডিশনাল না তো। হেড দিয়ে হেড আই মিনস অফ এ বার্ড, হেড আই, আচ্ছা হেড দিয়ে যখন শুরু হয় সেকেন্ড কন্ডিশনাল, তখন তো এখানে উড কুড মাইট প্লাস ভার্ব হবে। উড কুড মাইট প্লাস ভার্ব, এখানে হেড দিয়ে যদি আপ করে মানে আনলেস এর রুলটা যদি আরেকবার করাতেন খুবই ভালো হতো। আচ্ছা আনলেস একটা, আচ্ছা এখানে দেখেন হেড এর ক্ষেত্রে দুটো নিয়ম। যদি হেড এর পরে সাবজেক্ট দিয়ে এখানে V3 হয়, তাহলে একটা নিয়ম, এখানে হচ্ছে থার্ড কন্ডিশনালের রুলস পড়ে যায়। would have might have plus V3 এই রুলস পড়ে যায়। যদি ওই যে এটাও ওই যে ইফ এর কি বললাম, আমি বললাম না ইফ এর প্লাস হেড প্লাস V3, জাস্ট ইফটা তুলে দিয়ে সাবজেক্টের আগে হেডটা নিয়ে চলে আসলাম। এই ইফটা তুলে দিয়ে সাবজেক্টের আগে হেডটা নিলাম, তাহলে একই রুল বললাম। ইফ কি বললাম, if you had come here, I would have come there. If I like the question করার পরে, আচ্ছা এখন আমি কি বলছি যে আমি যদি বলি যে ইফের থার্ড কন্ডিশনালে ইফটা তুলে দিলাম, দিয়ে বললাম হ্যাড আই মানে হ্যাড শি কাম হিয়ার, যদি সে এখানে আসতো আমি সেখানে যেতাম। হ্যাড শি কাম হিয়ার আই উড হ্যাভ ডান দেয়ার, যদি সে এখানে এসে থাকতো আমি সেখানে যেয়ে থাকতাম। এরকম, যদি সে এখানে এসে থাকতো আমি সেখানে যেয়ে থাকতাম। হ্যাড আই কি বললাম, হ্যাড আই কাম মানে হ্যাড শি কাম হিয়ার, হ্যাড শি কাম হিয়ার আই উড হ্যাভ ডান দেয়ার। আর যদি এরকম কখনো আসে যে শুধু হ্যাড আছে, শুধু হ্যাড, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, ইফ দিয়ে পাস্ট ইনডিফিনিট আছে, আর শুধু হ্যাড আছে, এরকম দেখা যায় না, তাহলে এখানে শুধু হ্যাড থাকলে তো এটা পাস্ট ইনডিফিনিট, তো এখানে উড কুড মাইট প্লাস V1। আর যদি হ্যাড দিয়ে V3 থাকে তাহলে পাস্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3। অন্য এখন প্রায় ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আনলেস শুধু হ্যাড, আচ্ছা শুধু হ্যাড যদি বলি আই হ্যাড, দেখেন যে আই হ্যাড এ পেন, এই আই হ্যাড এ পেন কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট যদি ইফ যুক্ত করি তাহলে অবশ্যই উড কুড মাইট প্লাস ভার্ব। আনলেস, আনলেস অর্থ হচ্ছে যদি না, আনলেস অর্থ হচ্ছে যদি না, এর যদি প্রথমাংশ ফিউচার ইনডিফিনিট হয়, ফিউচার, তাহলে এর পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এর প্রথমাংশ যদি হয় কি পাস্ট ইনডিফিনিট, স্বাভাবিকভাবে পাস্ট ইনডিফিনিট দেখা যায় না, তাহলে পাস্ট ইনডিফিনিট। এর পাশে যদি হয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এর পাশে প্রেজেন্ট। তাহলে কি বললাম যে আমি সেখানে যাব না যদি না সে আসে, যে বলছে আমি সেখানে যাব না, I will not go there unless she comes,
আই ডোন্ট গো দেয়ার, আমি সেখানে যাব না, যাই না, আমি সেখানে যাই না, যদি না সে আসে, আনলেস শি কামস। তাহলে এক পাশ ফিউচার হলে আরেক পাশ প্রেজেন্ট, এক পাশ প্রেজেন্ট হলে আরেক পাশে প্রেজেন্ট, আরেক পাশ পাস্ট হলে পরের পাশে পাস্ট হয়। তবে আনলেস এর ক্ষেত্রে পাস্ট দেখা যায় না। এই তো খুবই সহজ। ঠিক আছে, আপনারা ঠান্ডা হন, ঠান্ডা হয়ে পরীক্ষায় মনোনিবেশ করেন, চেষ্টা করেন যে আমি প্রত্যেকদিন ফার্স্ট হব, আমি প্রত্যেকদিন 1 2 3 এর মধ্যে থাকবোই, এটা চেষ্টা করেন তো। হ্যাঁ, আচ্ছা, বিজান বলছে হোপ উইশটা একটু বোঝাই দিতে হবে। আচ্ছা শোনেন, হোপ বলতে প্রত্যাশা করি, সে আসতেও পারে নাও আসতে পারে। আর যদি উইশ বলেন, সে আসবে না অথবা আনরিয়াল কোনো পাস্ট হবে। যেমন কি, যে আমি আশা করেছিলাম যে আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। আই উইশ আই হ্যাড এ উইংস অফ এ বার্ড, আমার যদি একটা পাখির মতো ডানা থাকতো, আমি আশা করেছিলাম যদি আমার একটা পাখির মতো ডানা থাকতো, কিন্তু নাই। এই আচ্ছা, আর কেউ? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আর যদি যাদের ইংলিশ গ্যালাক্সি বই নাই, তারা অবশ্যই কালেক্ট করে থাকবেন। আপনাদের কুরিয়ার করে দিয়েছি অনেকের অনেক কিছু, আপনারা ওইটা একটু দায়িত্ব নিয়ে রিসিভ করবেন। আমি কিন্তু দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে দিয়েছি, তো দায়িত্ব নিয়ে একটু রিসিভ করেন আমার কাছ থেকে। দরকার হলে এই যে কুরিয়ারের যে স্লিপ, ওইটা নিয়ে নিন, ওইটা দেখালেই আপনাকে দিয়ে দিই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শোনেন, ইউপি পরীক্ষার আগে, ইউপি পরীক্ষার আগে তো আমাদের অনেক ক্লাস হবে এখানে, কিন্তু আপনারা আমার বইটা শেষ করে যাবেন। শোনেন, ক্লাসে অনেক কিছু শেখানো যায় না, কিন্তু দেখা যাচ্ছে আমার বইয়ে অনেক কিছু আছে। আপনারা বিইউপি তে 80-90% কোশ্চেন কমন পাবেন আমার বইতে, এটা মাথায় রেখে। 80-90% কোশ্চেন কমন পাবেন, গতবারও পেয়েছি। তো গতবার যদি পান, তাহলে এবারও পাবেন, এটাই তো স্বাভাবিক। কোশ্চেন তো স্যারেরাই করবে, বিইউপি স্যারেরাই করবে নাকি? বিইউপি তে আমাদের সিনিয়ররা আছেন, তারা কোশ্চেন করে। সো এত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আর টেক্সট বুক থেকে 2-3টা কোশ্চেন হয়। তাহলে আমরা টেক্সট বুকের আইডিয়াও নিব অবশ্যই 10 তারিখের আগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যারা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, যারা আমার হচ্ছে ওই যে স্পেশাল ব্যাচে আছেন, তাদের নিয়ে আমার অনেক বেশি পরিকল্পনা, তাদের নিয়ে অনেক বেশি আমরা সুন্দরভাবে কোয়ালিটি ক্লাস এনশিওর করব। স্পেশাল ব্যাচে ভর্তি হতে হলে কি কি করতে হবে? সুন্দর করে পড়াবো এবং কোয়ালিটি প্রোভাইড করব। কি বলতে যাচ্ছেন কেউ? মানে আপনার স্পেশাল ব্যাচে ভর্তি হলে কি কি করতে হবে? স্পেশাল ব্যাচে ভর্তি হলে কিছুই করতে হবে না। যারা বিইউপি ব্যাচে আছে, এর হচ্ছে 299 টাকা আমি দিয়েছি, আর 1500 টাকা দিতে হবে। কিন্তু এখানে সুবিধা হচ্ছে, আমার বইটা আপনি ফ্রি পাবেন, নতুন ইংলিশ গ্যালাক্সি ফাইনাল সাবজেক্ট এটা ফ্রি পাবেন, আর ফ্রি না ওই কোর্সের মধ্যে পাবেন যেটা আমি দিয়েছি। তারপরে হচ্ছে ভোকাবুলারি বইটা পাবেন, এবং 1 থেকে 35 পর্যন্ত লেকচার শিট পাবেন। আবার 1 থেকে 25 পর্যন্ত এক্সাম শিট পাবেন। ব্যালেন্স লেভেল, লেভেল বই এইগুলো সব পাবেন, টেক্সট পাবেন, রিটেন পাবেন। এই স্পেশাল নিয়ে আমার অনেক কিছু পরিকল্পনা আছে, এটা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। হ্যাঁ, আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রোভাইড করব আপনার টেক্সট রিটেন পার্টের উপর। ঠিক আছে, এখানে তো স্পেশাল ভাবে আমি রিটেন আর টেক্সট প্লাস গ্রামার সব করে দিব, মেমোরাইজিং পার্ট পড়িয়েও দেবো, মানে পড়িয়ে দিব। বিশেষ করে যে মুখস্থটা আপনাদের করতে হবে অবশ্যই। এবং আমি বলি যে প্যারাগ্রাফ অবশ্যই আমি শেখাবো, হ্যাঁ স্পেশাল ব্যাচে, কিন্তু কথা হচ্ছে আপনার 10টা প্যারাগ্রাফ আমি মুখস্থ করিয়ে ছাড়বো, এর বাইরে শেখানো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।